আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের ক্লাসটার উদ্দেশ্য হচ্ছে আমাদের A1 নতুন ব্যাচটার ভর্তি চলতেছে এবং ওই ব্যাচটা সম্পর্কে এবং আমাদের স্কুল সম্পর্কে, তার পাশাপাশি আমার নিজের সম্পর্কে বা কোর্স ইনস্ট্রাকটর যিনি উনি সম্পর্কে আপনাদেরকে একটা আইডিয়া দেওয়া। তার পাশাপাশি কোর্সের কাঠামোটা কিরকম হবে এবং কোর্স প্যাটার্নটা কি বা আমাদের ক্লাসের স্টাইলগুলো কি, ওইগুলো নিয়ে আপনাদেরকে জানানো। তো আজকের ক্লাসটা রেকর্ডেড হবে, তো আপনারা যদি রেকর্ডিং এ থাকতে না চান তাহলে ক্যামেরা অফ রাখবেন, তাহলে বেটার হয়। আর পুরোটা সেশনটাই রেকর্ড হবে এবং পরবর্তীতে আমাদের পেজে আপলোড করা হবে, যেন অন্যরাও আমাদের ডেমো ক্লাসটা একটু দেখতে পারেন। তো শুরু করি আমি। আজকে ক্লাসটা আনুমানিক 1 ঘন্টার মতো হবে। তো আমার স্ক্রিনটা একটু শেয়ার করি। আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। জি। আচ্ছা, তো ফার্স্টে আমাদের আলোচ্য সূচিটা বলি যে আজকে আমরা কি কি নিয়ে কথা বলবো। ফার্স্টে সংক্ষিপ্ত ইন্ট্রোডাকশন থাকবে আমাদের স্কুলের, দেন আমাদের কোর্সের যে প্যাটার্নটা বা কাঠামোটা ওইটা নিয়ে একটু কথা বলবো। তারপর হচ্ছে একটা আমাদের মেইন ফোকাস যেটা লাইভ সেশন, লাইভ ক্লাসটা আমাদের আধা ঘন্টার একটা লাইভ ক্লাস হবে, যেটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আমাদের পড়ানোর স্টাইল বা কোর্স ম্যাটেরিয়ালগুলো কীরকম। তো এইটাই মেইন ফোকাস থাকবে। আসলে অনেকে আমাদের স্কুলের ফেসবুক পেজে বা আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর ক্লাস অলরেডি আছে, তারপরও লাইভ ক্লাস নেওয়াটার রিজন হচ্ছে অনেকে ওইভাবে ওগুলা খেয়াল করেন না বা অনেকে ওইরকম আস্থাটা আনতে পারেন না ফিজিক্যালি বা নিজে চোখে না দেখে, যেহেতু আমাদের সবগুলা কোর্স অনলাইন। আর অনলাইন হওয়ার একটা মেইন রিজন হচ্ছে আমি থাকি জার্মানিতে, যার কারণে এখান থেকে আমাদের ক্লাসগুলো অপারেট করি আর কি। তো আমাদের প্রত্যেকটা কোর্স এবং প্রতিটা লেভেলই অনলাইনে ক্লাস হবে। তো আমাদের লাইভ ক্লাসটা থাকবে 30 মিনিটস। দেন আমি কিছু কথা বলবো জার্মান ভিসা টাইপগুলো এবং ওই ভাষার প্রয়োজনীয়তাগুলো নিয়ে। খুব সংক্ষেপে বলবো, যদি ফুল ভিসাগুলোর টাইপ নিয়ে কথা বলতে চাই তাহলে আমার কয়েক ঘন্টা সময় লাগবে। তো জাস্ট একটা সংক্ষিপ্ত আইডিয়া দিব যে কোন ভিসা ক্যাটাগরির জন্য আপনার কতটুক ভাষা লাগবে। অনেক প্রশ্ন আসে আমাদের কাছে যে আমার কতটুক ভাষা শিখতে হবে বা কোন কোন ভিসায় যাওয়ার অপরচুনিটি আছে। তো এই কথাগুলো নিয়ে একটু বলবো। আর সবার শেষে আমরা কথা বলবো হচ্ছে আপনাদের প্রশ্ন নিয়ে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ওই সেশনটায় কথা হবে ইনশাল্লাহ। তো ফার্স্টে আমার সম্পর্কে বলি। আমার নাম হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন। আমি জব করতেছি জার্মানিতে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে সিমেন্স হেলদিনার্সে। সিমেন্স হেলদিনার্স হচ্ছে সিমেন্সের একটা কোম্পানি। সিমেন্স আগে একসাথে ছিল, পরে সিমেন্স তার প্রতিটা ডিপার্টমেন্টকে আলাদা আলাদা করে, এখন কোম্পানি অনেক বড় হওয়ার কারণে তার ডিপার্টমেন্টগুলোকে আলাদা করে দিছে। তো এই কারণে আপনারা হয়তো চিনেন সিমেন্স হেলদিনার্স, বাংলাদেশের বড় বড় হসপিটালগুলো সবগুলো মেশিনারিজ কিন্তু সিমেন্সের তৈরি। তো আসি এখন এলাঙ্গেন জার্মানিতে। সিমেন্স হেলদিনার্সের হেডকোয়ার্টার হচ্ছে এলাঙ্গেন। তো এলাঙ্গেন আছি আমি। আমার পোর্টফোলিও নিয়ে একটু বলি। আমার পড়াশোনা হচ্ছে নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি থেকে। আমি ব্যাচেলর করেছি হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ। 2018-তে ব্যাচেলর শেষ হয়। তারপর আমি ঢাকায় কিছুদিন জব করি এপিএম গ্লোবাল লজিস্টিক্স লিমিটেড, যেটা আপনারা হয়তো মার্স নামে চিনবেন বা সিম্বলটা খেয়াল করবেন। তো ওইখানে আমি সাপ্লাই চেইন এজেন্ট হিসেবে আমি বেশ কিছুদিন কাজ করি। দেন আমার যখন মাস্টার্স এর অফার চলে আসে বা ভিসা হয়ে যায়, তো আমি জার্মানিতে মাস্টার্স করতে চলে আসি হচ্ছে 2019-এ। 20 থেকে আমি মাস্টার্স শুরু করি হকসুলের রাইনভালে, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স নিয়ে। তো মাস্টার্স করার পাশাপাশি আমি ডুসেলডর্ফে একটা কোম্পানিতে জবও করছি বেশ কিছুদিন, আইটি সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে। কোম্পানিটার নাম হচ্ছে সিজিন জার্মানি গিএমবিয়া, সাউথ কোরিয়ান একটা কোম্পানি। ওদের জার্মানিতেও ব্রাঞ্চ ছিল, একটা মেডিকেল কোম্পানি ছিল। ওই কোম্পানিতে আমি ওয়ার্কিং স্টুডেন্ট হিসেবে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটরে জব করি। দেন পড়াশোনা শেষ হওয়ার পর আমি সিমেন্সে ঢুকি হচ্ছে সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার হিসেবে। তো আমার এই টোটাল জার্নিটার মধ্যে আমি দেখলাম আইটিতেই বেশি কাজ করছি। আর এখানে আমার কোম্পানিগুলো মেডিকেলে ছিল, যার কারণে হচ্ছে সিমেন্স যে হেলদিনার যেহেতু একদমই মেডিকেল সেকশনে কাজ করে ওরা। আর আমার আগের প্রিভিয়াস এক্সপিরিয়েন্সও ছিল সিজিন জার্মানি গিএমবি, এটাও একটা মেডিকেল ইকুইপমেন্ট বা প্রোডাক্ট তৈরি করা কোম্পানি ছিল। তো দুটোটারই আইটি ব্রাঞ্চে আমি কাজ করি। তো একটার কারণে আরেকটা জব পাইতে কিন্তু ইজি হয়, আপনারা জানেন, লিঙ্ক আপের জন্য। বা সেম আমার ইন্টারভিউতে আমার ওইরকম প্রশ্ন করা হয়েছিল যে তুমি সিজিন জার্মানিতে গিএমবিতে কি করছো, কি কাজ করছো। তো ওরা আমাকে নেওয়ার একটা ইন্টারেস্ট ছিল হচ্ছে যেহেতু সেম ফিল্ডেই বা ইন্ডাস্ট্রিতে কাজ ছিল ওইরকম আর কি। তো এটা একটা এক্সপিরিয়েন্স। আমরা এগুলো নিয়ে কথা বলবো, কিভাবে জব ইজিলি পাওয়া যায় জার্মানিতে, বা হাউস বিল্ডিং কিভাবে অ্যাপ্লাই করা যায়, কিভাবে অপরচুনিটি কার্ডে তা এসে তাড়াতাড়ি জব পাওয়া যায়। এগুলো আমাদের ক্লাসে অনেক কথা হবে, তো জাস্ট একটু বলার জন্য আর কি। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হচ্ছে আমার
নেটিভ তো বাংলা, ইংলিশ C1 আর ডয়েচ হচ্ছে B2। অনেকে আমার সার্টিফিকেশন নিয়ে জিজ্ঞেস করেন, অনেকে অনেক কমেন্ট করেন ফেসবুকে, বা অনেকে প্রশ্ন করেন যে আপনাদের সার্টিফিকেশনটা দেখান। তো অ্যাকচুয়ালি সার্টিফিকেট দেখিয়ে আসলে স্টুডেন্ট ভর্তি করানোটার পক্ষপাতী না আমি, এটা খুব একটা রেসপেক্টফুল হয় না। তো যারা আমাদের বেচে ভর্তি হন বা হচ্ছেন বা হবে না ভবিষ্যতে, প্রতিটা বেচে আমরা পরে ভর্তিকৃত স্টুডেন্টদেরকে আমার সার্টিফিকেশনটা দেখানো হয়। তো আগে থেকে বলে রাখি যে আপনাদেরকে সার্টিফিকেট দেখিয়ে ভর্তি করাবো না। আপনারা যদি আস্থা রেখে ভর্তি হইতে পারেন, দেন ক্লাসের মধ্যে ইনশাল্লাহ প্রথম ক্লাসেই দেখাই দিব আমার সার্টিফিকেট। তো আমি B2 সার্টিফাইড জার্মানিতে, পরীক্ষা জার্মানিতে দিয়েছিলাম, জার্মানিতে সার্টিফিকেশনটা। তো 2019 সালে আমি জার্মানিতে আসছিলাম ফার্স্ট আমার মাস্টার্সের জন্য। তারপর থেকে আমার পড়াশোনা, দেন আমার চাকরি, ও সবকিছু মিলিয়ে আমার জার্মানটা শেখা হয়, পড়া হয়, আর সার্টিফিকেশনটা হয়। এখন জবের পাশাপাশি আমি ইভিনিং এ আমি জার্মান ক্লাসটা নিয়ে থাকি। তো ক্লাসগুলো আমি সবসময় ইভিনিং এ নেই, যেহেতু ফুল টাইম জব করি, আর উইকেন্ডে মাঝে মধ্যে ক্লাস থাকে। তো এই কারণে বাংলাদেশের ক্লাস টাইমটা রাতে চলে যায়। আর বাংলাদেশে যারা স্টুডেন্ট আছেন আমাদের, অনেকেই হচ্ছেন জব করে, দেন রাতে ক্লাস করাটাই বেশি কমফোর্ট ফিল করেন। তো ক্লাসগুলো সবসময় সন্ধ্যার সময় বা রাতের সময়ই হবে। এগুলা টাইমটা নিয়ে একটু কথা বলবো একটু পর। তো এই হচ্ছে মোটামুটি আমার সম্পর্কে। আরো বিস্তারিত কথা বলবো, আমার এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, যখন আপনারা কোর্সগুলোতে ভর্তি হবেন বা আপনাদের সাথে আমার ফেস টু ফেস কথা হবে ক্লাসে। কোর্সটার কাঠামো নিয়ে একটু বলি। আমাদের কোর্সটা হচ্ছে 1.5 মাসের একটা ইন্টেন্সিভ কোর্স। অনেকে জিজ্ঞেস করেন 2 মাসে এই কোর্সটা শেষ হবে কিনা, বা A1 লেভেলটা শেষ করতে পারবেন কিনা। তো এটার আনসার আমি প্রতিটা সেকশনে কথা বলার পাশাপাশি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিব। তো আশা করি এটা আপনাদের জন্য অনেক উপকার হবে, কারণ আপনারা কোশ্চেন আনসারিং সেশনে ঘুরে ফিরে এই প্রশ্নগুলোই করবেন অনেকে। তার কারণে আমি প্রথম থেকে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তো অনেকে জিজ্ঞেস করেন যে 1.5 মাসে কি শেষ হবে কিনা, অন্য কোথাও তো 3 মাসে করায়, 3.5 মাস করায়, 2.5 মাস করায়, তো 1.5 মাসে কিভাবে সম্ভব। তো আমি ফার্স্টেই বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমাদের কোর্সটা হচ্ছে ইন্টেন্সিভ বলতে আপনারা জানেন যে সেম সিলেবাসটা দ্রুততার সাথে এবং স্টাডি লোডটা একটু বেশি থাকে, রেগুলারিটি মেনটেন করা লাগে। তো এটা ডিপেন্ড করে আপনার উপরে। আপনি যদি রেগুলার পড়াশোনা করেন বা প্রতি ক্লাসগুলোতে রেগুলার থাকেন, বাসায় একটা নির্দিষ্ট সময় জার্মান শেখার পিছনে দেন, যেমন আমি এটা যদি সময়ের হিসাব করি, তাহলে 2 থেকে 2.5 ঘন্টা করে প্রতিদিন যদি আপনি সময় দেন, তাহলে ইনশাল্লাহ 1.5 মাসের ভিতরে শেষ হবে। এটা বেশি কিছু না। A1 এর সিলেবাস খুবই অল্প, খুবই কম গ্রামার, জাস্ট হচ্ছে ডেইলি লাইফের যে সিচুয়েশন গুলা বা কমন জিনিসগুলা, ওই জিনিসগুলা শেখাটা হচ্ছে A1 লেভেলের মেইন টার্গেট। যেমন আপনি বর্ণমালা শিখা, পড়তে শিখা, লিখতে শিখা, তারপর ধরেন শুভেচ্ছা জানানো, সময় বলা, নাম্বারিং গুলা, এই ধরনের বেসিক জিনিসগুলা শেখা হচ্ছে A1 এ। তো সিলেবাস এটার বেশি বড় না, কঠিনও না। আর এইটার জন্য এত দিক সময় নষ্ট করা বা ইউজ করা, ওইটাও খুবই বুদ্ধিমানের কাজ না। এজন্য আমাদের কোর্সগুলোর প্যাটার্নটা সবগুলাই ইন্টেন্সিভ। যারা রেগুলার থাকবেন তারা অবশ্যই এগুলা করতে পারবেন। তো এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ কোর্সের পার্থক্য হচ্ছে, এক্সটেন্সিভ কোর্সগুলোতে অনেক স্লো পড়ানো হয়, যেন স্লো লেভেলের স্টুডেন্টরাও এখানে কোপ আপ করতে পারেন। তার পাশাপাশি ওইখানে আপনার টপিকগুলোকে একটু এক্সটেন্সিভ ওয়েতে পড়ানো হয়, যেমন এক্সারসাইজগুলা সব কিছু করাই দেন আস্তে আস্তে সামনে আগানো হয়। তো যারা একটা জিনিস বুঝেন, 1-2টা এক্সাম্পল এই জিনিসটা বুঝে যান, দেন বাকি এক্সাম্পল গুলা বা এক্সারসাইজ গুলা বাসায় করলে কিন্তু এনাফ। তো যারা একটু করতে পারেন, রেগুলার নর্মাল যারা স্টুডেন্ট সবাই একটু করতে পারেন, জিনিসটা টপিকটা বুঝে গেলে, অল্প কয়েকটা এক্সাম্পল সহ বুঝে গেলে, দেন বাকি এক্সারসাইজ গুলা বা অনুশীলনী গুলা বাড়িতে হোমওয়ার্ক হিসেবে করে ফেলতে পারেন। তো ওইটা যদি করতে পারেন আর রেগুলারিটি যদি মেনটেন করতে পারেন, তাহলে অবশ্যই 1.5 মাসের ভিতরে আপনার A1 লেভেলটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। সো যারা নিজেরা রেগুলার স্টুডেন্ট বা ধরেন অনেকে কলেজ পাস করে জার্মানটা শিখে হাউসবিল্ডিং এর জন্য, অনেকে আবার জবলেস, আবার অনেকে জব করেন। তো ডিপেন্ড করে জিনিসটা যে আপনারা কতটুক সময় দিতে পারতেছেন বা রেগুলার থাকতে পারতেছেন। যদি থাকতে পারেন ক্লাসে, ইনশাল্লাহ ক্লাসেই শেষ হয়ে যাবে, প্রায় বাকিটুকু হোমওয়ার্ক হিসেবে আমরা দিয়ে দিলে শেষ হয়ে যাবে। তো সেটা হচ্ছে আমাদের টাইম ডিউরেশনটা নিয়ে বললাম। আমাদের ক্লাস হবে সপ্তাহে 3 দিন। ক্লাসগুলো হবে শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার। রাতের বেলা হবে ক্লাস। এখন আপনারা চুজ করতে পারেন সেটা 8টা থেকে হবে নাকি 8:30 থেকে হবে। তো যারা ভর্তি হবেন তাদের সাথে ডিসকাস করে আমরা ক্লাসের টাইমটা ফিক্স করে ফেলবো, 8টা নাকি 8:30। ক্লাস হবে 2 ঘন্টা করে প্রতিদিন। তাহলে সপ্তাহে 6 ঘন্টা আমাদের এখানে ক্লাস করলেন, আর বাকি বাসায় যদি 2 থেকে 2.5 ঘন্টা করে পড়েন বা স্পিকিং প্র্যাকটিসের ব্যাপার আছে, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে পার্টনার করে দিব। তো আপনার পার্টনারের সাথে স্পিকিং করতে পারবেন। তো সব মিলে যদি 2 থেকে 2.5 ঘন্টা করে সময় দেন,
ইনশাল্লাহ 1.5 মাসে খুব ভালোভাবে ক্লাসটা শেষ হবে। তো আমাদের যে রেগুলার ক্লাসগুলো আছে বা সিলেবাসটা আছে, ওই সিলেবাসটা শেষ করার পর আমরা 3টা এক্সাম প্রিপারেটরি ক্লাস নিব। এটা হচ্ছে গুতে ইনস্টিটিউটের যে ওয়ান এর এক্সাম প্যাটার্ন আছে, ওই প্যাটার্নে আমরা 3টা এক্সাম প্রিপারেটরি ক্লাস নিব, তারপর আমরা 3টা মক টেস্ট নিব। তাহলে এই এক্সাম প্রিপারেটরি ক্লাসগুলোতে আমরা পরীক্ষা নিয়ে শুরু ডিসকাস করব, একদম লাইভ আমরা মক টেস্টগুলা সলিউশন সহ গ্রুপলি প্র্যাকটিস করব একদম ক্লাসে। পুরা পরীক্ষার সবগুলা প্রশ্ন বা ক্যাটাগরি নিয়ে ডিসকাস করব এবং একটা মক টেস্ট, সম্পূর্ণ মক টেস্ট আমরা নিজেরা প্র্যাকটিস করব। তারপর লাস্টে 3টা মক টেস্ট থাকবে আপনাদের জন্য, আপনারা নিজেরা ওই মক টেস্ট দিয়ে বুঝতে পারবেন যে কতটুকু এগোলেন। তো আশা করি এই লাস্টের এই ক্লাসগুলো আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এবং আপনারা একদম এক্সাম রেডি প্রিপারেশনটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ক্লাস শুরু হবে 6 এপ্রিল থেকে, ঈদের পরপরই, ঈদের বন্ধ শেষ হওয়ার পরপরই 6 তারিখ রবিবার থেকে ক্লাস শুরু হবে, প্রথম ক্লাস। তারপর থেকে শনি, মঙ্গল এবং বৃহস্পতিবার আমাদের রেগুলার ক্লাস চলতে থাকবে। তো আমাদের কোর্স ম্যাটেরিয়ালগুলা কিভাবে পাবেন? আমরা বই প্র্যাকটিস করবো হচ্ছে স্পেকট্রাম ডয়েচ A1+। অনেকে জিজ্ঞেস করেন বাংলাদেশে তো গুতে ইনস্টিটিউটে নেটসবের্গ বইটা পড়ায়। একটু আগে আমাকে একজন জিজ্ঞেস করছেন হোয়াটসঅ্যাপে যে গুতে ইনস্টিটিউটে নেটসবের্গ পড়ায়, আপনারা স্পেকট্রাম পড়ান কেন, বা স্পেকট্রাম পরীক্ষায় ভালো করতে পারবো কিনা। জিনিসটা হচ্ছে এমন যে সিলেবাস সেম, বই বা কোম্পানি ভিন্ন। তো এটা কোনো ব্যাপার না, আপনি যে বই থেকেই পড়েন, ভালো একটা যে কোনো বই, ওই বই থেকে আপনি পড়ে প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারেন। কারণ পরীক্ষায় কোনো বই থেকে আসে না, পরীক্ষায় যা আসে ওটা কখনোই কমন পড়বে না। বাট আপনি যদি পড়াশোনা করে থাকেন তাহলে অবশ্যই আপনি ওই সময় পরীক্ষাটা ভালোভাবে দিতে পারবেন। তো যে শুধুমাত্র বাংলাদেশে দেখবেন যে গুতে ইনস্টিটিউটে নেটস ব্যাপারে, কিন্তু আশেপাশের দেশগুলোতে দেখবেন যে অন্য একটা বই পড়াইতেছে। যেমন আমি যখন 2019-এ জার্মানিতে আসছি, তখন আমার ইউনিভার্সিটিতে যে ল্যাঙ্গুয়েজ কোর্স ছিল ওইখানে আমাকে স্পেকট্রাম বইটা পড়াইতো। তো স্পেকট্রাম বইটা খুবই ভালো। কেন ভালো? আপনারা যখন ক্লাসে পড়াবো তখন বুঝতে পারবেন। এগুলোতে অনেক ডায়লগ, অনেক ইন্টারেক্টিভ এক্সারসাইজ থাকে, দেন রেডিমেটেল গুলা পাশে দেওয়া থাকে, অডিও থাকে, তো কালারফুল আছে। সবগুলা হেল্প করবে আপনাদেরকে, আপনাদের জিনিসটা খুব সহজে শিখতে পারবে। আর আপনাদের এই বইগুলা, তারপর যত শিট আছে, ভোকাবুলারি লিস্ট, ভার্ব লিস্ট, দেন গ্রামারের শিট, তারপর আমার ক্লাসের স্লাইড, তারপর প্রতিটা ক্লাস আমাদের লাইভ হবে কিন্তু সাথে রেকর্ডেডও হবে, এবং ওই রেকর্ডিং গুলাও আপনাদেরকে গুগল ড্রাইভে দিয়ে দেওয়া হবে। সো আপনারা কেউ যদি ক্লাস মিসও করেন, পরে পরবর্তী ক্লাসের আগে আগে ভিডিওটা দেখে নিলে আপনারা সবকিছু বুঝে যেতে পারেন। তো এটা একটা প্লাস পয়েন্ট আপনাদের। অফলাইনের ক্লাস থেকে অনলাইনের ক্লাসগুলো কিন্তু বেটার এই কারণে যে সবকিছু ডিজিটালি পাওয়া যায় বা রেকর্ড করা যায়। আর এখানে ক্লাসগুলা, আজকে ক্লাস যেহেতু করাবো, আপনারা বুঝতে পারবেন যে আমাদের ক্লাসগুলো অফলাইন ক্লাসগুলোর মতোই হবে। আমরা খুব সুন্দর করে লেখালেখি করে, একদম সুন্দর করে অফলাইন ক্লাসে যেমন বোর্ডে লিখে লিখে পড়ে, আমরা ওই রকম বোর্ডে লিখে লিখে পড়াবো এবং প্রতিটা জিনিস, প্রতিটা ওয়ার্ড এক্সপ্লেন করে করে ইনশাল্লাহ পড়াবো। আমাদের কিছু ডেমো ক্লাস ছিল পেজে, যারা দেখছেন তারা হয়তো বুঝতে পারেন যে কত ভালোভাবে এক্সপ্লেন করা হয় প্রতিটা জিনিস। তো আশা করি এগুলো সামনে পাবেন। ক্লাসগুলো হবে জুম অ্যাপে অলওয়েজ, আর আমাদের কমিউনিকেশন হবে হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে আপনাদের স্টুডেন্টদের একটা গ্রুপ থাকবে, ওই গ্রুপে আপনারা পার্টনারের সাথে কমিউনিকেট করতে পারবেন। যে হোমওয়ার্ক গুলো দেওয়া হয় ওই হোমওয়ার্ক গুলা গ্রুপে দিয়ে দিবেন, আমি ওগুলা ভেরিফাই করব। আর আমাদের আরেকটা গ্রুপ থাকবে হচ্ছে আমাদের ক্লাসের লিঙ্ক, তারপর যত আপডেট আছে ইম্পর্টেন্ট ওই আপডেটের জন্য। তো আপনারা কোর্সে অ্যাডমিট হওয়ার সাথে সাথে 2টা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাক্সেস পাবেন, তার পাশাপাশি হচ্ছে গুগল ড্রাইভে অ্যাক্সেস পাবেন, ওইখানে কোর্স মেটেরিয়াল গুলা সবকিছু থাকবে। এই হচ্ছে মোটামুটি আমাদের কোর্সের কাঠামোটা। তো এখন আমি শুরু করব হচ্ছে পড়ানোটা। তার আগে আপনাদের কোর্স প্যাটার্ন নিয়ে বা কোর্স স্ট্রাকচার নিয়ে কোনো প্রশ্ন আছে? স্লাইড গুলো তো আপনার ভাইয়া দিয়ে দিবেন, ঠিক না? ওই হ্যাঁ, আমাদের গ্রুপ ইয়েতে দিয়ে দিবেন, হোয়াটসঅ্যাপের গ্রুপে দিয়ে দিবেন। হোয়াটসঅ্যাপটা হচ্ছে কমিউনিকেশনের জন্য, আমরা গুগল ড্রাইভে সবাইকে অ্যাক্সেস দিব। আপনারা যারা ভর্তি হবেন জাস্ট ইমেল অ্যাড্রেস দিলে আমি ওই ড্রাইভে অ্যাক্সেস দিয়ে দিব, শেয়ার করে দিব। তো গুগল ড্রাইভে আপনাদের বই থাকবে, বইয়ের সলিউশনটা থাকবে, প্রতিটা ক্লাসের স্লাইডগুলো থাকবে, তারপর হচ্ছে প্রতিটা ক্লাসের ভিডিও রেকর্ডিংগুলো থাকবে, অডিওগুলো থাকবে, ভোকাবুলারি লিস্ট থাকবে, প্রতিটা চ্যাপ্টারের ভোকাবুলারি লিস্ট বাংলা অর্থ সহ দিয়ে দেওয়া হবে, ইংলিশ বাংলা অর্থ সহ। তারপর যত গ্রামার শিট আছে আমাদের, গ্রামারের শিটগুলো আলাদা দেওয়া থাকবে। কিছু স্যাম্পল এক্সামের যে এক্সপ্রেশন টেস্টের কিছু স্যাম্পল আনসার গুলো দেওয়া থাকবে, শ্রাইবেন টেস্টের কিছু স্যাম্পল আনসার, অনেকগুলো স্যাম্পল আনসার সহ আমি শিট করে গুগল ড্রাইভে দিয়ে দিব। ওইগুলো আপনারা পরে ডাউনলোড নিতে পারেন। আপনাদের কাছে একবার অ্যাডমিট হলে সবগুলো ভিডিও ডাউনলোড করে নিলে বা কোর্স শেষ হওয়ার পরে আপনি যদি এগুলো ডাউনলোড করে রাখেন, যে কোনো সময় রিভাইজ করতে পারবেন। সো এটা আজীবন অ্যাক্সেস পাবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, জি। ভাইয়া আমার একটা কথার প্রশ্ন ছিল ভাইয়া। জি বলেন। বর্তমান প্রেক্ষাপটে A1 ক্লাসটা
3 মাস ধরে হচ্ছে। হ্যাঁ, তো আমরা কি 1.5 মাসে এটা কমপ্লিট করতে পারবো আদৌ? আচ্ছা ভাই, আপনার এই প্রশ্নের উত্তরটা অলরেডি দিয়ে দিয়েছি, আপনি হয়তো লেটে জয়েন করছেন। আমি ভিডিওটা রেকর্ডিংটা আবার আপলোড দিয়ে দিব ফেসবুকে, আপনি একটু দেখে নিন, বারবার কথাগুলো রিপিট করতে চাচ্ছি না। আর কোশ্চেন আনসারিং সেশনে আমি আবার চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তরটা দিতে। ঠিক আছে ভাইয়া? আদিত্য ওকে, ভাই, থ্যাংক ইউ। ওকে। জি, কোর্সের প্যাটার্নটা নিয়ে কারো কোনো প্রশ্ন না থাকলে আমি একটু সামনে বাড়ি। আমাদের যে ডেমো ক্লাসটা মেইন উদ্দেশ্য যে আমাদের ক্লাসটা, ওইটার 2টা লেসন আজকে আমরা দেখবো। শুরুর দিকে 2টা লেসন। তো ফার্স্ট যে লেসনটা সেটা হচ্ছে বেগ্রুসুঙ্গেন। বেগ্রুসুঙ্গেন মানে হচ্ছে শুভেচ্ছা। আমি একটু ফাস্ট পড়াই, আপনাদের যদি সমস্যা হয় বুঝতে আমাকে বলবেন, তাহলে একটু স্লো বলবো, হ্যাঁ? বেগ্রুসুঙ্গেন, এটার কিভাবে বানান হয়, কিভাবে উচ্চারণ হয়, এগুলো যখন আমরা আলফাবেট ক্লাসে যাব, যখন বর্ণমালা শিখবো, ওই বর্ণমালার সময় আমরা ডিটেলস কথা বলবো, তখন আপনারা বুঝতে পারবেন যে কিভাবে বানান করবেন, কিভাবে প্রনাউন্স করবেন। তো আলফাবেট আমি অলওয়েজ 1-2 ক্লাস পরে পড়াই, এর কারণ হচ্ছে আপনারা একদম শুরুতেই যখন যেন কিছু জিনিস শিখে যেতে পারেন বা একটা ফ্লেভার পান যে জার্মান ভাষাটা আসলে কি রকম। তো এই কারণে আলফাবেটটা প্রথম ক্লাসে পড়াই না, বাট আলফাবেটটা দ্বিতীয় বা তৃতীয় ক্লাসেই পেয়ে যাবেন। তো বেগ্রুসুঙ্গেন মানে হচ্ছে শুভেচ্ছা। আমরা যখন কারোর সাথে প্রথমেই দেখা হয়, তখন তাকে অবশ্যই কিছু জিজ্ঞেস করি, সে বলে যে হ্যালো কেমন আছো, অথবা সালাম দিই। তো জার্মানিতেও ওরা যখন কারোর সাথে দেখা হয় তখন তারা অনেক ধরনের শুভেচ্ছা ব্যবহার করে। অনেক সময় দিনের এক এক অংশে তারা এক এক ধরনের শুভেচ্ছা প্রকাশ করে, অনেক অকেশনে এক এক ধরনের শুভেচ্ছা আছে। তো আজকে প্রথম লেসনটা হচ্ছে শুভেচ্ছাগুলা নিয়ে। তো ফার্স্টে সবচেয়ে প্রচলিত যেটা সেটা হচ্ছে হ্যালো, হা আ এল এল উ, হ্যালো। এটার প্রনাউন্সিয়েশন কিভাবে হবে ওগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তো আমি এখন বলি, জাস্ট আপনারা একটু শুনেন এবং সাউন্ডটা মনে রাখার চেষ্টা করেন, তাহলে আমরা একসাথে প্র্যাকটিস করলে বলতে পারবেন। আমরা ইংরেজিতে বলি হ্যালো, হ্যালো মানে তো হ্যালোই। তো ডয়েচে এটাকে আ দিয়ে রিপ্লেস করে, আ। ডয়েচে এটাকে পরে আ, তারপর ই, এগুলা দেখবো কোনটার কিরকম উচ্চারণ। হ্যালো, হ্যালো মানে হচ্ছে হ্যালো, জাস্ট এটা একদম ইনফর্মাল বা হাল ফর্মাল বলে, যে আনঅফিসিয়ালি আপনি যখন কাউকে দেখবেন তাকে হ্যালো বলতে পারেন, অথবা হাই বলি না আমরা ইংরেজিতে, তো ওইটাই এখানে বলে হ্যালো। এটা হচ্ছে সবচেয়ে প্রচলিত। তারপর বলতে পারে গুটেন টাগ। গুটেন টাগ মানে হচ্ছে শুভ দিন। আমরা বলি না গুড ডে বা গুড মর্নিং, তো এরকম আছে, এদেরও আছে। এরা বলে হচ্ছে গুটেন টাগ। টাগ মানে হচ্ছে দিন, গুড মানে হচ্ছে গুড বা ভালো। তাহলে শুভ দিন মানে তোমার দিনটা শুভ হোক, এরকম করে করে আমরা শুভেচ্ছা জানাইতে পারি। তো এখানে গুটের পরে যে এ এনটা কেন হয়েছে এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। A1-এ কিছু আছে, A2-তে আমরা আরো বেশি শিখবো। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ইন্ডিংয়ের, কোন একটা অ্যাডজেক্টিভের ইন্ডিংটাও তার জেন্ডারের কারণে চেঞ্জ হয়। এগুলো আমরা A2-র সিলেবাসে আছে। তো A1-এর সিলেবাসটা আপনাদেরকে দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। এর আগে অলরেডি আমাদের এই যে ইনফরমেশন ডেস্ক যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা ছিল ওইটাতে আমি দিয়ে দিয়েছিলাম, বাট কি আরো যদি লাগে আমার সাথে যোগাযোগ করবেন। আমাদের স্কুলে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে আমি কোর্স আউটলাইনটা আপনাদেরকে দিয়ে দিব যে আমরা কি কি পড়াবো পুরাটা কোর্সে। তো গুটেন টাগ মানে হচ্ছে শুভ দিন। এখন সেম জিনিসটাকেই আমি যদি সকালবেলা বলতে চাই, তাহলে সকালের ডয়েচ হচ্ছে মর্গেন। মর্গেন মানে সকাল, তাহলে গুটেন মর্গেন মানে শুভ সকাল। ওই যে ইংরেজিতে আমরা গুড মর্নিং বলি, এই গুড মর্নিংটাই হচ্ছে এখন মর্গেন চলে গেছে। তাহলে সেম জিনিসটাকে যদি আমি সন্ধ্যায় বলতে চাই, শুভ সন্ধ্যা, তাহলে আমি সন্ধ্যার জন্য যে ডয়েচটা ওইটা আনবো। সন্ধ্যার জন্য ডয়েচ হচ্ছে আবেন্ড, BAND, ব্যান্ড, আবেন্ড, গুটেন আবেন্ড। তাহলে দিনের জন্য দিনের যে কোনো সময় ব্যবহার করতে পারবেন হচ্ছে গুটেন টাগ। সকালের জন্য স্পেসিফিকলি আপনি যদি বলতে চান বলবেন হচ্ছে গুটেন মর্গেন। আর সন্ধ্যা সময় হলে বলতে পারেন গুটেন আবেন্ড, ABAND, আবেন্ড। তারপর যদি রাতের বেলা যায়, আমরা বলি না গুড নাইট বা শুভরাত্রি। তো রাত্রে ধরেন আপনি কারোর সাথে দেখা করলেন, দেন যখন বাই বলে চলে আসবেন তখন তাকে গুড নাইট বলে চলে আসেন বিদায়ের সময়। তখন আপনি বলতে পারেন যে গুটে নাখট। নাখট মানে হচ্ছে রাত, তা NACHT, নাখট। এগুলার উচ্চারণ কিরকম হবে আমরা ক্লাসে অডিও থাকবে, আমরা দেখব। গুটে নাখট, এখানে আবার এনটা নাই, এটা একটু খেয়াল রাখতে হবে। কেন এনটা নাই এগুলো আমরা A2-তে দেখবো, অ্যাডজেক্টিভের ইন্ডিং গুলা কিভাবে চেঞ্জ হয়। তবে আপনার খেয়াল রাখবেন, এই যে দেখেন মেইন শব্দটা সবগুলাতেই থাকবে। আপনি যদি এই শব্দটা মেইন শব্দটার অর্থ জানেন তাহলে এর ইন্ডিং যাই হোক অর্থ সেমই থাকবে। এই গুটেন বলতেও শুভ, গুটে বলতেও শুভ, শুধু গুড বলতেও শুভ। তাহলে এটাই হচ্ছে ডয়েচে কিছু ওয়ার্ড গুলা তাদের ইন্ডিংটা বা শেষের অংশটা চেঞ্জ হয়।
তারপরে যে শব্দটা আছে বা নাউনটা আছে তার যে জেন্ডার বা লিঙ্গ অনুযায়ী তার ইন্ডিংটা চেঞ্জ হয়। তো ইন্ডিং যাই হোক ওইটা সমস্যা না, আমরা যদি মেইন শব্দটার অর্থ জানি তাহলে আমরা পুরাটার অর্থ বুঝতে পারবো। এখন এটার ইন্ডিংটা যাই হোক, তো গুড মানে ভালো, তাহলে গুটে মানেও ভালোই হবে। গুটে নাcht মানে হচ্ছে শুভ রাত্রি বা গুড নাইট। তারপর আমরা যদি এভাবে বলি যে তোমাকে শুভেচ্ছা, আমি এটা দিনে হইলো না রাতে হইলো ওইরকমটা আমি ধরেন কনফিউজড, আমি জাস্ট তাকে বলবো তোমাকে শুভেচ্ছা, তাহলে আমরা বলতে পারি গ্রোস জি। জি মানে হচ্ছে আপনি বা আপনাকে, মানে এটা ফর্মাল, যে আপনি ধরেন আপনার বড় কেউকে, সিনিয়র কাউকে বা ইউনিভার্সিটির কাউকে, কোনো প্রফেসরকে বললেন বা কোম্পানি ম্যানেজারকে বললেন, তাহলে তো তাকে আপনি করে বলেন। তো জার্মানিতে যখন আপনি করে বলা হয় তখন জিটা ইউজ করা হয়। জি মানে হচ্ছে আপনি, আর ডু মানে হচ্ছে তুমি। এখানে দুইটা প্রোনাউন ইউজ করা হয় সেকেন্ড পারসনে, সেটা হচ্ছে ডু আর জি, আপনি। এখন আপনি যদি ফর্মালি কথা বলতে চান সিনিয়র কারোর সাথে, তাহলে জিটা ইউজ করবেন আর ডুটা ইউজ করবেন ধরেন আপনার ফ্রেন্ড, আপনার ছোট ভাই বা আপনার বাবা মা, এরকম আপনার কাজিন, তাদের সাথে। তো যারা পরিচিত বা আপনার অফিসের কলিগ আপনার সাথে কাজ করে তাদের সাথে আপনি ডুটা ইউজ করতে পারেন। ডু মানে তুমি, জি মানে হচ্ছে আপনি। তো আপনি যদি ফর্মালি কাউকে শুভেচ্ছা জানাইতে চান তাহলে বলতে পারেন গ্রোস জি মানে আপনাকে শুভেচ্ছা, অথবা গ্রোস ডিশ তোমাকে শুভেচ্ছা। ডিশ হচ্ছে ডুটার অবজেক্টিভ ফর্ম হচ্ছে ডিশ, ঠিক আছে, এগুলো আমরা পড়বো। আর তার ডাটিভ কেস হচ্ছে আরেকটা ফর্ম হচ্ছে ডিয়া, এগুলো আমরা পড়বো আস্তে আস্তে। এক একটা লেসনে এক এক ধরনের গ্রামার পড়বো, তাহলে বুঝতে পারবেন। যে কারণ হচ্ছে আমি যদি এখন একটা ডয়েচ সেন্টেন্স লিখি ওইটার মধ্যে অনেক ধরনের গ্রামার ইনক্লুডেড, তো আমরা ফার্স্টের ক্লাসে কিন্তু সবকিছু বুঝবো না। তো আমরা আস্তে আস্তে এক একটা ক্লাসে এক এক ধরনের গ্রামার শিখে যাব, এবং A2 A1 শেষ হওয়ার পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনারা পুরা সেন্টেন্সটা কোনটা কিভাবে হচ্ছে ওইগুলা বুঝে যাবেন। তো এখানে দূর থেকে ডিশ কেন হয়েছে এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। গ্রোস মানে হচ্ছে শুভেচ্ছা। কোনো ভাই কি প্রশ্ন আছে? আচ্ছা, হাত তুলছিলেন। গ্রোস জি মানে হচ্ছে আপনাকে শুভেচ্ছা, অথবা গ্রোস ডিশ মানে হচ্ছে তোমাকে শুভেচ্ছা। তারপর কেউ যখন খাওয়াতে চায় তখন আমরা বলি না যে হ্যাভ এ গুড মিল, তোমার খাবারটা ভালো হোক, বা তুমি খাবারটা এনজয় করো, এনজয় ইউর মিল। তো ওইটাই এখানে বলে হচ্ছে গুটেন আপেটিট। আপেটিট মানে হচ্ছে খিদা, আর গুটেন আপেটিট বলতে বোঝায় যে আপনার খাবারটা আপনি এনজয় করেন বা ইউ এনজয় ইউর মিল, এরকম। তা গুটেন আপেটিট বলি আমরা হচ্ছে খাবারের সময় কেউ খাইতেছে তাকে আমি যে শুভেচ্ছা জানালাম তখন আমি বলবো গুটেন আপেটিট। আরেকটা শব্দ এটা হচ্ছে সিয়াবুস, এটা হচ্ছে অস্ট্রিয়া বা সুইজারল্যান্ড বা জার্মানির যে পূর্ব দিকের যে সাইডটা, বায়ার্নের যে সাইডটা, ওই সাইডটাতে সিয়াবুস শব্দটা বেশি ইউজ করে ওরা। সিয়াবুস মানে হচ্ছে হ্যালো, আবার বিদায়ও বলা যায়, তাহলে সিয়াবুস শব্দটা তারা ইউজ করে। তো এই সবগুলার কোন সময় কি কোনটা ইউজ করবেন বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি ভাই। তো বুঝতে পারলে আমার সাথে একবার সবাই ইয়ে করেন তো, বলেন তো। প্রথম আমি বলি, সবাই মাইক অন করেন যারা যারা আমার সাথে প্র্যাকটিস করবেন। ফার্স্ট এটা হচ্ছে হ্যালো, হ্যালো, গুটেন টাগ, গুটেন টাগ, গুটেন মর্গেন, গুটেন মর্গেন, গুটেন আবেন্ড, গুটেন আবেন্ড, গুটেন নাcht, গ্রোস জি, গ্রোস গ্রোস ডিশ, গুটেন আপেটিট, Guten Appetit. সেয়াবুস। আরেকবার বলি, হ্যালো, Hallo. গুটেন টাগ, গুটেন টাগ, গুটেন মর্গেন, গুটেন মর্গেন, Guten Morgen. গুটেন আবেন্ড, গুটেন Abend. গুটেন নাcht, Guten Nacht. গ্রোস জি, গ্রোস ডিশ, গুটেন আপেটিট, গুটেন Appetit. সেয়াবুস। Servus. সেয়াবুস, হ্যাঁ। আচ্ছা, তো এগুলো ছিল কাউকে যখন দেখবেন শুভেচ্ছা জানানোর শুরুর দিকে। তো আমরা সামনে আগাই। কারো হয়তো মাইক অনেক আওয়াজ করতেছে, আপনারা একটু মাইক গুলা কন্ট্রোল করবেন।
বা আমার সাথে রিপিট করার সময় মাইক অন করতে পারেন, তারপর একটু অফ করে দিয়ে, না নয়তো রেকর্ডিং এ একদম শুনবে না বা অন্যরাও শুনতে পাবেন না। তো এখন বিদায়ের যে শুভেচ্ছাগুলা এগুলো আমরা একটু দেখি। ফার্স্টে সবচেয়ে প্রচলিত যেটা সেটা হচ্ছে চুজ, TSCHUS, চুজ। চুজ মানে হচ্ছে বাই বা বিদায়, এটা সবচেয়ে বেশি এখানে ইউজ হয়। ফার্স্টে যেমন বলছিলাম হ্যালো শব্দটা অনেক বেশি ইউজ হয় দেখার হতে, আর চুজ শব্দটা এটা বেশি হয় হচ্ছে বিদায়ের ক্ষেত্রে। তো এখানে দেখেন আমরা ইংরেজি যে ইউটা ওইটার উপর দুইটা ফুটা দিলে এটা ইউ উমলাউট বা উ উমলাউট হয়। এটা জার্মান ভাষায় সেম, আমরা যেরকম ইংরেজিতে যে আলফাবেট আছে এখানে আলফাবেট গুলো সেম, জাস্ট কয়েকটাতে উমলাউট আছে। যেমন আটার উপর একটা উমলাট হয়ে গেলে এটা এ হয়ে যায়, তারপর উটার উপর উমলাট হলে উ হয়, আর ইউটার উপর উমলাট হলে উ হয়। আর আরেকটা এক্সট্রা আছে, বর্ণ আছে, এটা হচ্ছে এস সেট। এটা হচ্ছে একটা বি এর মতো, বড় হাতের আমরা যে বি লিখি ওই বিটাকে নিচেটা একটু লম্বা করে দিবেন আর এইটা কানেক্ট করবেন না, তাহলে এটা এস সেট। তাহলে এছাড়া আর কোনো এক্সট্রা নাই, বর্ণ নাই। তাহলে বর্ণমালা আমাদের আর শিখা লাগবে না এক্সট্রা, জাস্ট প্রনাউন্সিয়েশনটা শিখলে আমরা ডয়েসটা শিখা শুরু করে ফেলতে পারবো। তো এই কারণে এটা একটু সহজ, জার্মান ভাষাটা তাড়াতাড়ি শিখা, নতুন করে আর বর্ণমালা আমাদের শিখতে হবে না। তো ফার্স্টে যেটা বিদায় ওইটার জন্য আমরা বলতেছি চুজ। তারপর হচ্ছে চাও, চাও বলে ইটালিতে দেখবেন ওরা দেখা হলে চাও বলে, বিদায়ের সময় চাও বলে। এটা মাঝে মধ্যে জার্মান ভাষা, জার্মানি তো 16টা স্টেট আছে, কিছু কিছু স্টেটে ইউজ করে যে চাও। এখানেও বায়ার্নেও আমি আছি বায়ার্নে, তো বায়ার্নেও ওরা চাও ইউজ করে। আবার সিয়াবুস শব্দটা একটু আগে দেখলাম, সিয়াবুসটাও ওরা বেশি ইউজ করে বাই বলার সময় বা দেখা করার সময়। তাহলে হচ্ছে চাও। তারপর আপনারা বলতে পারেন হচ্ছে আউফ ভিডাজিয়ান। আউফ ভিডাজিয়ান মানে হচ্ছে আবার দেখা হবে। আমরা বলি না সি ইউ অ্যাগেইন, আবার দেখাবে, এটা আউফ একটা প্রিপোজিশন। ভিডা মানে হচ্ছে আবার, এখানে দুইটা শব্দ আছে, VEA, ডব্লিউটাকে এখানে ভি বলে, একটু বলে রাখি, ডব্লিউটাকে এখানে ভি বলে, ওই যে বড় হাতের ভি পড়ি না আমরা ইংরেজিতে, ওই ভিটাই বলে ডব্লিউটাকে। তাহলে আইটাকে ই বলে, VEADA এর ভিডা। ভিডা মানে হচ্ছে আবার। জার্মান ভাষায় একাধিক শব্দ মিলে একটা নতুন শব্দ তৈরি করে, মানে বড় হয়ে যায়। আমি যদি বলি যে ধরেন জাফট মানে হচ্ছে শরবত, আর ধরেন আপেল মানে হচ্ছে অ্যাপল, তাহলে আমরা যদি ইংরেজিতে বলতাম অ্যাপল জুস, দুইটা আলাদা শব্দ, এই দুইটাকে এখন একসাথে করে দিলে হয়ে যায় আপেল জাফট। শব্দ কিন্তু একটা হয়ে গেছে, দুইটা মিলে এখন হয়ে গেছে আপেলের জুস। তাহলে জার্মান ভাষায় দেখবেন যখন সামনে আগাবেন দেখবেন যে দুইটা বা তিনটা শব্দ মিলে একটা বড় শব্দ হয়ে যায়। তো অর্থ ওই প্রতিটা শব্দের অর্থ যা যা থাকে ওই অর্থগুলো মিলে দেন নতুন শব্দ বড় অর্থটা মিনিং করে। তো এখানেও সেম, ভিডা মানে হচ্ছে আবার, আর জিএন SAHN, জিহেন মানে হচ্ছে দেখা, বা ইংরেজিতে আমরা যেটাকে বলি টু সি, দেখা। তাহলে জিএন মানে দেখা হওয়া, আর ভিডা মানে হচ্ছে আবার, তাহলে একসাথে হয়ে গেল কি আবার দেখা হবে। তাহলে আউফ ভিডা জিয়ান মানে আবার দেখা হবে। সিমিলারলি এখন মনে করেন আপনি টেলিফোনে কথা বলতেছেন, তখন তো আর দেখা হবে না, কথা হবে, তাই না? তাহলে কথা হওয়া বা আপনি আরেকজনকে শোনা, লিসেন, টু লিসেন, এটা হচ্ছে হুরেন, হা উ এ এন, হুরেন মানে হচ্ছে টু লিসেন বা শোনা। তো আপনি ফোনে কথা বললে তো আর দেখা হয় না, তখন আপনি বললে হবেন যে আবার কথা হবে, তখন আমরা কি বলবো? ভিডা হুরেন। হুরেন মানে শুনবো, আবার শুনবো বা আবার কথা হবে, একই কথা। তো আপনি যখন কনভারসেশন থাকবে অনলাইন বা ফোনে, তখন তাকে বাই বলার জন্য বলতে পারেন যে আউফ ভিডা হুরেন, আবার কথা হবে। তারপর বলতে পারেন যে বিস বাল্ড। বাল্ড মানে হচ্ছে শীঘ্রই, তাহলে বিস মানে পর্যন্ত, মানে খুব কাছে পর্যন্ত, মানে হচ্ছে খুব শীঘ্রই দেখা হবে আর কি, এটাকে এভাবে বলে ওরা, বিস বাল্ড মানে শীঘ্রই দেখা হবে। বিস স্প্যাটা, স্প্যাটা মানে হচ্ছে পরে বা দেরিতে। তো স্প্যাটা দিয়ে বোঝায় যে পরে দেখা হবে। আমরা বলি না ঠিক আছে এখন আসি পরে দেখা হবে, তখন আমরা বলতে পারি বিস স্প্যাটা বা পরে দেখা হবে। তারপর কাউকে আমরা ধন্যবাদ জানানোর জন্য থ্যাংক ইউর বদলে আমরা ডানকে বলতে পারি, আর তার উত্তরে স্বাগতম জানানোর জন্য ওয়েলকাম বলার জন্য আমরা বিটে বলতে পারি। তো ডানকে বেটে এগুলা ইউজ হয় প্রচুর, কারণ ওরা হচ্ছে জার্মানরা একটু ফর্মাল, ওরা কিছু হলেই দেখবেন যে আপনাকে ধন্যবাদ জানাচ্ছে, আপনি কিছু করলে বা তার জন্য, বা আপনি তার জন্য একটু সরে দাঁড়ালেন তাকে যাওয়ার জন্য, সে একটা ডানকে বলবে, অথবা ফিল এন্ড ডাঙ্ক আছে এরকম বলে, তারা প্রচুর কার্টেসি মেনটেন করে আর কি, একটু ফর্মাল ওয়েতে থাকে, এই জন্য এই শব্দগুলো প্রচুর ইউজ হয় ডানকে বেটে। বিটের অনেকগুলা ইউজ আছে, আমরা দেখবো আস্তে আস্তে বিটে। তবে বিটের একটা ইউজ হচ্ছে ডানকে রিপ্লাই, প্রতি উত্তরে
আচ্ছা বিটে বলো তো, আমার সাথে একবার একটু রিপ্লাই করেন এতো, বলেন তো সবাই। চুজ চুজ choose চাও auf auf Wiedersehen auf Wiedersehen auf Wiederhören auf wiederholen, bis bald bis bald, bis später bis später später, আর কেউ ব্যাকগ্রাউন্ডে কথা হলে একটু মাইকটা অফ করে দেন। আচ্ছা। ডানকে danke, বিটে, bitte, আরেকবার বলি। চুজ চাও auf, auf Wiedersehen auf Wiedersehen auf Wiederhören auf Wiedersehen bis bald bis bis bald bald, bis später bis später, danke danke, bitte bitte, বিটে। তাহলে এগুলা ছিল হচ্ছে আমার যখন বিদায় নিব, বিদায়ের জন্য যে শুভেচ্ছাগুলা ওইগুলা। তো আমরা দেখার জন্য সময়ও এই কথাগুলা বলে শুরু করতে পারি, আর বিদায়ের সময় আমরা এই স্লাইডের কথা এগুলা বিদায় সম্ভাষণগুলা দিয়ে আমরা শেষ করতে পারি। তো আমরা একটা অডিও শুনবো, এটা আমাদের যে বইটা স্পেকট্রাম ডয়েচ 1+, ওইটার ফার্স্ট চ্যাপ্টারের প্রথম টাস্কটা। তো আমরা একটু আগে যে বেলগ্রুসুঙ্গেন গুলো পড়ছি ওইগুলা এখন আমরা দেখি। অডিওটা শুনি, সবাই মাইকগুলো অফ করে দেন। Kapitel 1 Aufgabe 1 Wichtige Wendungen im Alltag. Guten Morgen. Guten Tag. Hallo. Guten Abend. Gute Nacht. Auf Wiedersehen. Tschüss. Bitte. Danke. Guten Appetit. আরেকবার শুনি। Kapitel 1 Aufgabe 1 Wichtige Wendungen im Alltag. Guten Morgen. Guten Tag. Hallo. Guten Abend. Gute Nacht. Auf Wiedersehen. Tschüss. Bitte. Danke. Guten Appetit. তাহলে অডিওটা শুনছেন, এখন বুঝতে পারতেছেন না অডিওটার সাথে সাথে মিনিংটা মোটামুটি? হ্যাঁ জি ভাই বুঝতে পারছি। তো এইরকম করে আমরা বইগুলো প্র্যাকটিস করব। ওই যে লিসেনিং টেস্টগুলো যেটা হুরেন টেস্ট বলে, আমরা বইয়ের হুরেন টেস্টগুলো করব। তার পাশাপাশি আমরা যখন যে লেসনটা করব ওইটার যে হুরেনগুলো থাকবে ওই হুরেনগুলো আমরা বই থেকে প্র্যাকটিস করে ফেলবো। তার পাশাপাশি গ্রামারগুলা, টপিকগুলো ওগুলো আমি আমার স্লাইড থেকে পড়াবো আর কি। তো আমরা আরেকটু সামনে বাড়ি। Kapitel 1 আপনারা কি আরেকটু পড়বেন নাকি কথোপকথনে যাবেন বা কোশ্চেন আনসারিং সেশনে যাবেন? আপনারা চাইলে আমি আরেকটু পড়াইতে পারি যদি আপনারা ওই লিঙ্ক পান। জি হ্যাঁ শুধু বিটে কি প্লিজ না? বিটে বিটের একাধিক ইউজ আছে। মানে ওরকম নাকি? শুনে এটা আপনাকে এটাকে আরেকটু বাড়ায় বলতে পারেন যে বিটে বিটে শুন, বিটে যেয়া মানে অনেক বেশি প্লিজ আপনি বা স্বাগতম। আবার বিটের অনেক ইউজ আছে, এই ইউজগুলো আমরা দেখবো। যেমন আপনি যদি কিছু বুঝতে না পারেন তাহলে আপনি বলতে পারেন যে ভিভিটে মানে হাউ ওয়াজ দ্যাট, এটা কেমন ছিল। মাইকগুলো অফ করে দেন ভাই, কার নয়েজ আসতেছে অনেক। তো বিটের অনেক ইউজ আছে, এগুলো আমরা আস্তে আস্তে যখন যে সিচুয়েশনটা পাবো তো ওই সিচুয়েশন দেখবো। ঠিক আছে, আমি আরেকটু পড়াই, আপনারা একটু ডেমো ক্লাসটা করে যান যেহেতু আসছেন। তো জিস ফরস্টেলেনটা হচ্ছে ফরস্টেলেন মানে নিজেকে পরিচয় করানো। তাহলে আমরা ফার্স্টে যখন জার্মানি যেহেতু একটা ইন্টারন্যাশনাল কান্ট্রি, এখানে দেখবেন যে আপনি যখন আরেকজনের সাথে কথা বলবেন সে প্রথমের দিকেই আপনাকে জিজ্ঞেস করবে তোমার নাম কি, তুমি কোথা থেকে আসছো, কোথায় থাকো, তুমি কি জার্মান ভাষায় কথা বলতে পারো, বা তুমি কোন কোন ভাষায় কথা বলো। তো এই যে এই কমন জিনিসগুলা জিজ্ঞেস করবে। তো এই কমন জিনিসগুলা বলাটা হচ্ছে ফরস্টেলেন মানে নিজেকে পরিচয় করিয়ে দেওয়া। এখানে জিস কেন আসছে এটা আমরা পরে বলবো, এটা রিফ্লেক্সিভ
প্রোনোমেনের জন্য আসছে। তো নিজেকে পরিচয় করানো, এটা হচ্ছে জিস ফার্স্ট, এবং এইটা আপনাদের আইনস যে টেস্টটা গুতে ইনস্টিটিউটের ওইটার স্পিকিং টেস্টের প্রথম পার্টটাই হচ্ছে পরিচয় করানো। তো আপনি যেটা বাসায় শিখে যাবেন বা আমাদের কাছে শিখবেন ওইটাই ডিরেক্ট যে বলতে পারবেন। প্রথমটা স্পেশাল টেস্টে 3টা পার্ট থাকে, একটা হচ্ছে নিজেকে পরিচয় করানো, দেন 2 নাম্বার পার্ট হচ্ছে প্রশ্ন উত্তর, আর 3 নাম্বার পার্ট হচ্ছে কি যে রিকোয়েস্ট করা এবং ওই রিকোয়েস্টে রিঅ্যাক্ট করা। তো জিস ফার্স্ট টার্নটা হচ্ছে প্রথম পার্টটা, এটা এখন শিখে ফেলবো, আবার আমরা এক্সাম প্রিপারেটরি ক্লাসগুলোতে আবার জিস ফার্স্ট টার্নটা রিভাইজ করবো, ক্লাস ও স্পিকিং করবো, নিজের পরিচয়টা কিভাবে দিতে হয়। তো আমরা কিভাবে নিজের পরিচয়টা দিয়ে কিছু জিনিস বলি বা শিখে যাই আজকে। ফার্স্টে হচ্ছে আমাদের নাম বলাটা, এইটাই তো সবার প্রথম কাজ। তো আমি নাম বলতে পারলে বলাটা আমরা বিভিন্নভাবে বলতে পারি, যেমন আমি বলতে পারি হচ্ছে ইশ হাইসে মোহাম্মদ। এখানে হাইসে হচ্ছে হাইসেন ভার্বটা থেকে আসছে। হাইসেন মানে হচ্ছে টু বি কল বা নামে ডাকা বা নাম বলা বা নাম হওয়া এরকমটা। তাহলে আমাকে ডাকা হয় মোহাম্মদ বলে, তার মানে আমার নাম মোহাম্মদ, তাই না? তো এটা হচ্ছে আমার পুরো ভার্বটা, জার্মান ভার্ব, একটা রেগুলার ভার্ব হাইসেন। হাইসেন মানে হচ্ছে ডাকা। এখানে দেখবেন যে ইংরেজিতে যখন একটা ভার্ব হয়, যেমন আমি যদি বলি যে কি বলবো, প্লে, প্লে মানে হচ্ছে খেলা করা, তাহলে আমি যদি হি থাকতো হি প্লেস হইতো না, এস বাই ইএস হইতো না, লাস্টে এস বাই ইএস যুগ হইতো, ধরেন থার্ড পার্সন সিঙ্গুলার হলে এস বাই ইএস যুগ হইতো। ইংরেজিতে শুধু থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই ইএস যুগ হইতো, এছাড়া আর কখনো ভার্বের শেষের অংশের কোনো চেঞ্জ হয় না। কিন্তু জার্মান ভাষায় ভার্বের শেষের অংশের চেঞ্জ হয়, যখন যেই সাবজেক্ট আসবে বা যে নাউন প্রনাউন আসবে তার অনুযায়ী ভার্বের ইন্ডিং এ চেঞ্জ হয়। যেমন এখানে হাইসেন ভার্বটা লাস্টে পুরো ইনফিনিটিভ ফর্মটা হচ্ছে ইএন, এটা হচ্ছে তার ইন্ডিংটা। ইশ, ইশ মানে হচ্ছে আমি বা আই। তো ইশের সাথে এখানে হাইসেনের লাস্টের এনটা বাদ চলে যায়, থাকে হচ্ছে হাইসে। তাহলে এই কারণে এখানে হাইসে হয়েছে, হাইসেন থেকে হাইসে হয়ে গেছে। এগুলো আমরা দেখবো, আমাদের ভার্ব কনজুগেশন নামের একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারে ভার্বগুলা কিভাবে হয় ওইগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তো ইসের সাথে মনে রাখতে হবে শেষে এনটা থাকে না ভার্বের। এখানে জার্মান ভার্বগুলা ম্যাক্সিমামই দেখবেন লাস্টে এন থাকে, ইএন থাকে, হাইসেন, কমেন, আসা। আমরা একটু পরে আরো কয়েকগুলো ভার্ব দেখবো, তখন বুঝবেন। তো এখানে এনটা থাকবে না, শুধু এনটা উঠে যাবে ইসের সাথে। তাহলে আমি বলতেছি ইশ হাইসে মোহাম্মদ, আমার নাম হলো মোহাম্মদ। অথবা আমি এভাবে বলতে পারি ইশ বিন, মানে আই এম মোহাম্মদ, এরকম। এই যে এম জাইন ভার্ব, বি ভার্ব থেকে, ইংরেজিতে বি ভার্ব থেকে আয়ের জন্য আসে না এম, তারপর ইউর জন্য আসে আর, তারপর হি সি এর জন্য আসে ইজ। তো এই যে বি ভার্ব থেকে অনেকগুলো রূপ আসে। সিমিলারলি জাইন নামে একটা ভার্ব আছে জার্মান ভাষা, ওই জাইন ভার্ব থেকে ইশ মানে আমি, আমির সাথে আসে বিন। ডু মানে হচ্ছে তুমি, ডুর সাথে আসে বিস্ট, মানে হি ইউ আর, এই যে বিস্ট মানে আর। তো এই বিনটা আসছে ওই জাইন ভার্ব থেকে আর কি। তো আমরা ভার্বের ক্লাসে এগুলো আস্তে আস্তে বুঝবো। তো ইশ বিন মানে হচ্ছে আই এম মোহাম্মদ, মানে আমি হচ্ছি মোহাম্মদ বা আমি মোহাম্মদ। অথবা আমি বলতে পারি যে মাইন নামে, মানে আমার, মাইন মানে হচ্ছে আমার। এগুলো ভোকাবুলারি শিট দিয়ে দিব, আপনারা শিখবেন। ভোকাবুলারি তো বোঝার কিছু নাই, জাস্ট অর্থটা শিখে ফেললেই হবে। নামে মানে হচ্ছে নাম। এখানে দেখেন ইংরেজিতে এটা নেম প্রনাউন্সিয়েশন আসে, আর ডয়েচে আসে এন আ না এম এম এ, নামে প্রনাউন্সিয়েশন আমরা দেখব। মাই নামে মানে আমার নাম, ইস মানে হচ্ছে ইজ, মাই নেম ইজ মানে আমার নাম হলো মোহাম্মদ, আমার নাম হলো মোহাম্মদ। তাহলে এবার বলতে পারেন যে আমাকে মোহাম্মদ বলে ডাকা হয়, বা আমার ডাকনাম মোহাম্মদ, অথবা আমি মোহাম্মদ, অথবা আমার নাম হলো মোহাম্মদ, যে কোনো একভাবে বললেই হবে। তাহলে আমি বলতে পারি ইশ হাইসে মোহাম্মদ, অথবা ইশ বিন মোহাম্মদ, অথবা মাই নামে ইজ মোহাম্মদ, যে কোনো একভাবে বললাম। তারপর আমি যদি বলি আমি কোথা থেকে এসেছি, তাহলে আই কেম ফ্রম, অথবা আই কাম ফ্রম, বা কেম ফ্রম বাংলাদেশ। তাহলে এই যে কেম ফ্রম, কাম ফ্রম বা আসা, তাহলে আসার জন্য আমার ভার্বটা হচ্ছে কমেন, ভার্বের পুরো রূপটা হচ্ছে এমন, কমেন। তাহলে আমরা বলছিলাম যখন ইশ থাকে তাহলে কমেনের জন্য এনটা বাদ চলে যাবে না, এটা গ্রামারের রুলস। যখন ইশ ফর্মটা থাকে তখন ভার্বের এনটা বাদ চলে যায়, তাহলে কমেনটা হয়ে গেছে কি কমে। কমে মানে হচ্ছে আসা, আর আউস মানে হচ্ছে থেকে। আমি এসেছি বাংলাদেশ থেকে, বাংলাদেশে বানানটা লাস্টে হচ্ছে DASC, ড্যাশ DSH, এখানে একটা সি এক্সট্রা, সেটা ডয়েচে বাংলাদেশের নামের বানানটা হচ্ছে এরকম। তাহলে আমি বলতে পারি ইশ কমে আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। এখানে কমে কেন হয়েছে বুঝতে পারছেন? ইসের জন্য নাকি?
হ্যাঁ, ইসের জন্য আমার ভার্বটা ছিল কমেন। এখন ইসের জন্য সাবজেক্ট যখন ইস থাকে তখন এনটা বাদ চলে যায়, এজন্য কমে হয়েছে। আর কমেন মানে হচ্ছে আসা। তাহলে আপনি যদি বলতে চান যে আমি বাংলাদেশ থেকে এসেছি, তাহলে আসার ডয়েচ হচ্ছে কি কমেন। তাহলে ইস কমে আউস বাংলাদেশ। আউস মানে হচ্ছে থেকে, আউস মানে থেকে, এটা একটা প্রিপোজিশন। আমরা প্রিপোজিশন পরিবর্তন হয়ে যাবে। হ্যাঁ, বাংলাদেশের বানানটা ডয়েচে মানে জার্মান ভাষায় এভাবে লেখে ওরা, বাংলাদেশ দেশ। আচ্ছা, যদি আমাদের নাম নিজেদের নামেও পরিবর্তন নিজেদের আসবে নামের নাকি? বানান চেঞ্জ হবে না, নিজেদের নাম সেমই, জাস্ট বাংলাদেশ বানানটা ভিন্ন। আবার আমরা যদি বলি যে আমি ব্রাহ্মণবাড়িয়া, আমার বাসা কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশে, তো আমি যদি বলি যে আমি ব্রাহ্মণবাড়িয়ায় বাস করি, তাহলে বাস করার ডয়েসটা হচ্ছে ভুনেন, VUHNEN, ভুনেন। ভুনেন মানে এটা ডব্লিউটাকে আমরা ভি পড়বো, তাহলে VUHNEN, ভুনেন। ভুনেন মানে হচ্ছে বাস করা। তাহলে ইসের সাথে আবার এনটা বাদ চলে যাবে, তাহলে ইস ভুনে আমি বাস করি। ইন মানে মধ্যে, ব্রাহ্মণবাড়িয়াতে ওই যে ব্রাহ্মণবাড়িয়া পর একটা তে লাগাই না, ওইটা প্রিপোজিশনের জন্য। তাহলে ইন ব্রাহ্মণবাড়িয়া, আমি ব্রাহ্মণবাড়িয়ায় বাস করি। সিমিলারলি আমি যদি বলতে চাই, তহিদ ভাই প্রশ্ন করবেন। ইংরেজি এইভাবে প্রিপোজিশন এরকম ব্যবহার হয়, এটাও কি একইভাবে ব্যবহার হয়? হ্যাঁ, প্রিপোজিশন গুলার দিক ভিন্ন, মিনিং ভিন্ন, মানে ফর্ম ভিন্ন, বানান ভিন্ন, ওগুলো আমরা দেখবো আস্তে আস্তে। আর A1 এ প্রিপোজিশন নিয়ে কোনো ক্লাস নাই, কারণ প্রিপোজিশন নিয়ে A1 এর সিলেবাসের নাই, সিলেবাসের বাইরে এগুলো আমরা A2 তে প্রিপোজিশন নিয়ে কথা বলবো আগে এক্স্যাক্টলি। তো ইংরেজিতে যেমন অন, এট, ইন, ফ্রম এরকম থাকে না অনেক প্রিপোজিশন, তো এই সেম গুলারই ডয়েচ ফর্ম আছে। যেমন ফ্রম এর জন্য আমরা আউস, আবার ফ্রম এর জন্য ফন আর নামের আরেকটা প্রিপোজিশন আছে, অনেক সময় ফর্ম হয়। তো এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, যখন যেটা পাবো সেটা নিয়ে একসাথে আস্তে আস্তে ডিসকাস করব। তো প্রিপোজিশন এটা A1 লেভেলের না, প্রিপোজিশনের পড়াশোনা হচ্ছে A2 লেভেলে। আপনার A2 তে একদম ভালোভাবে প্রিপোজিশন নিয়ে জানবেন, A1 এ একদম বেসিক জিনিস, সহজ জিনিস। তো বলতেছে মাইনে মুটা স্প্রাখে, মুটা মানে হচ্ছে মা, MUTT মুটা মানে হচ্ছে মা, আর SPRACHEN স্প্রাখেন মানে হচ্ছে ভাষা। তাহলে মুটার স্প্রাখে মানে হচ্ছে মায়ের ভাষা, মানে মাতৃভাষা। তাহলে আমাদের মাতৃভাষা কি বাংলা না? তো বাংলাটাকে ডয়েচে বলে বেঙ্গালিশ, BANGA, বেঙ্গা LES, বেঙ্গালিশ মানে বাংলা। তাহলে মাইনে মানে হচ্ছে আমার। আমি যদি এরকম বলি আমি, এইটার পসেসিভ প্রোনোমেন বলে আমার, তাই না? তুমি হলে হয় কি, তুমি পসেসিভ ফর্ম কি হবে তাহলে বলেন তো? পসেসিভ ফর্ম কি, এটা আমরা পরে পড়বো। জাস্ট আমি থেকে যদি আমার হয়, তাহলে তুমি থেকে কি হবে বলেন তো? তোমার, তাই না? তাহলে আমি যদি বলি আপনি, তাহলে এটার পসেসিভ ফর্ম কি হবে? আপনার। এগুলার আমাদের ক্লাস আছে। তো সিমিলারলি আমের জন্য ডয়েচ যদি হয় ইস, তাহলে আমারের জন্য আরেকটা ডয়েচ বা ডয়েচ ওয়ার্ড থাকবে না? তো ওই আমার জন্য আরেকটা ডয়েচ ওয়ার্ড হচ্ছে মাইন। মাইন মানে হচ্ছে আমার। তাহলে এই যে দেখেন এখানে মাইনটা আসছে, মাইন মানে হচ্ছে আমার। এখানে এটা কেন আসছে, এটা আমাদের জেন্ডার বা আর্টিকেল যখন পড়াবো বুঝবো। যেমন হচ্ছে মোটাসপাক, এটা ফেমিনিন জেন্ডার মানে স্ত্রীবাচক। তো এই আর্টিকেল নিয়ে আমাদের ক্লাস আছে, ওই সময় বলবো। তাহলে এখানে বলতেছে যে মাইন মুটার স্প্রাকে, মুটার মানে মা, স্প্রাকে মানে ভাষা, মাতৃভাষা, ইস্ট হচ্ছে হলো। তো মাইনে মুটার স্প্রাকে ইস্ট বেঙ্গালিশ, আমার মাতৃভাষা হচ্ছে বাংলা। এভাবে আমি যদি আরো কোনো ভাষায় কথা বলি, তাহলে আমি কি বলতে পারি যে আমি আরো কি করি, ইংরেজি এবং জার্মান ভাষায় কথা বলি। তাহলে কথা বলাটা, টু স্পিক বা বলা, এটার ভার্বটা হচ্ছে স্প্রেশন, SPRACHEN, স্প্রেশন। এই যে ইস স্প্রেশে, তাহলে ইসের জন্য আবার এনটা বাদ চলে যাবে, তাহলে ইস স্প্রেশে আউখ মানে অলসো বা আরো। আমি আরো বলি কি কি, ইংলিশ, এই যে SC রয়েছে ভাষা আর দেশের নামগুলা শেষে CHটা আসবে, দেখবেন ম্যাক্সিমামই আসবে। যেমন বাংলাদেশের জন্য বাংলাদেশ, বেঙ্গালিশ এই যে ইস, তারপর ইংলিশ এই যে ডয়েচ, DAUTSC ডয়েচ। জার্মান ভাষার জার্মান নাম হচ্ছে ডয়েচ। আর জার্মান ভাষায় জার্মানির নাম কি বলেন তো, কেউ কি জানেন? ডয়েচ হচ্ছে তার ভাষার নাম ডয়েচ। আর দেশের নামটা কি? ডয়েচল্যান্ড, তাই না? ল্যান্ড মানে হচ্ছে দেশ, ডয়েচ মানে জার্মান, তাহলে জার্মান ভাষার দেশ মানে জার্মানি। তাহলে এটা আর কি ডয়েচল্যান্ড। ওকে, তো বলতেছে ইস স্প্রেশে আউখ ইংলিশ, আমি আরো বলি কি কি, ইংলিশ। উন মানে হচ্ছে এবং বা,
এন্ড উন্ড উ এন্ড উন্ড ডয়েচ। তাহলে আমি আরো ইংরেজি এবং জার্মান ভাষায় কথা বলি। তাহলে আমি যদি আবার শুরু থেকে একবার রিভাইজ করি, আমার নাম কি, তাহলে ইশ হাইসে মোহাম্মদ, আমার নাম হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন। তো আমি বলতে পারি যে ইশ হাইসে মোহাম্মদ, অথবা ইশ বিন মোহাম্মদ, অথবা মাই নামে ইস্ট মোহাম্মদ, মানে আমার নাম হচ্ছে মোহাম্মদ। ইশ কমে আউস বাংলাদেশ, আমি বাংলাদেশ থেকে এসেছি। ইশ বুনে ইন এয়ারলাঙ্গেন, যেহেতু আমি এখন এয়ারলাঙ্গেনে বাস করি, তো আমি এসেছি তো বাংলাদেশ থেকে, এখন আমি বাস করি এয়ারলাঙ্গেন শহরে। তাহলে ইশ বুনে ইন এয়ারলাঙ্গেন, আমি এয়ারলাঙ্গেনে বাস করি। তারপর আমি বলতে পারি যে মাইনে মোটার স্প্রাখে ইস্ট বেঙ্গালিশ, আমার মাতৃভাষা হচ্ছে বাংলা। ইশ স্প্রেশে আউখ ইংলিশ উন্ড ডয়েচ, আমি ইংরেজি এবং জার্মান ভাষায়ও কথা বলি। তো এইভাবে আমরা দেখব ইশ বিন 30 ইয়ারে আল্ট, আমার বয়স হচ্ছে 30 বছর। ইশ বিন স্টুডেন্ট বা স্টুডেন্টিন, স্টুডেন্ট মানে ছাত্র, স্টুডেন্ট তারপর ইএন লাগাই দিলে এটা ছাত্রী হয়ে যায়, ফেমিনিন জেন্ডারে চলে যায়। কোন একটা নাউনের শেষে যদি ইএন লাগাই দেন তাহলে এটা ফেমিনিন জেন্ডারে চলে যায়। তাহলে স্টুডেন্ট হচ্ছে ছাত্র, স্টুডেন্টের পরে ইএন লাগাই দিলে হয়ে যায় স্টুডেন্টিন, ছাত্রী। তাহলে আমি হচ্ছি একজন ছাত্রী। তারপর আমি যদি সিঙ্গেল হই, অবিবাহিত হই, তাহলে আমি বলতে পারি ইশ বিন লেডিস, লেডিস মানে হচ্ছে অবিবাহিত, সিঙ্গেল, একা। অথবা আমি যদি বিবাহিত হই তাহলে বলতে পারি ইশ বিন ফাহাইরাটেড, মানে আমি বিবাহিত। এগুলোর ভোকাবুলারি শিখলে আপনারা ইউজ করতে পারেন, ভোকাবুলারি শিট দিয়ে দিব। তো এইভাবে আরো অনেক কিছু বলা যায়। তো আজকে আমি ক্লাসটা লম্বা করতেছি না, কারণ আমরা একটু পরে একটু ডিসকাশনে যাবো, আপনাদের অনেক প্রশ্ন থাকতে পারে, তো এগুলো নিয়ে বলবো। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কোর্স ম্যাটেরিয়ালগুলো বা পড়ানোর স্টাইলটা। আমাদের স্লাইড থাকবে, স্লাইডের মাধ্যমে আমরা পুরা গ্রামারটা বা A1 এর সিলেবাসটা শেষ করব। তার পাশাপাশি বই থেকে এক্সাম্পল নিয়ে, বই থেকে অডিও নিয়ে বা ডায়লগ নিয়ে ওইগুলো আমরা ক্লাসে প্র্যাকটিস করব। আর ক্লাসগুলা হবে এরকম অনলাইনে, আমরা খুব ইন্টারেক্টিভ ক্লাস নিব, আপনাদের সাথে কথা বলবো, আপনাদের থেকেও রেসপন্স নিব, প্রনাউন্সিয়েশন আমরা একসাথে করব, এবং আশা করি ভালোভাবে ক্লাসটা হবে। আর যারা প্রশ্ন করছিলেন এর কিছু বেসিক প্রশ্ন আমরা উত্তর দিয়ে দিব। তার আগে শেষ করার আগে আমি ভার্বগুলো একটু বলে নেই, যেহেতু স্লাইডে অ্যাড করছিলাম। তো হাইসেন মানে হচ্ছে বলা বা নাম হওয়া। কমেন্ট মানে আসা, একটু আগে দেখছি কমেন্ট মানে আসা। জিস ফার্স্টেলেন হচ্ছে নিজেকে পরিচয় করিয়ে দেওয়া, ফার্স্টেলেন হচ্ছে পরিচয়, তাহলে পরিচয় করিয়ে দেওয়া। তারপর আপনি যদি গান শুনেন বা ফোনে কারো কথা শুনেন বা আমার কথা আপনারা শুনতেছেন, ওইটা হচ্ছে হুরেন, হুরেন মানে হচ্ছে শোনা। আর পড়া মানে হচ্ছে লেজেন, লেজেন শব্দ হচ্ছে পড়া। বাস করা হচ্ছে ভুনেন, আমি কোথায় বাস করি, ব্রাহ্মণবাড়িয়ায়, তাহলে ইশ ভুনে ইন ব্রাহ্মণবাড়িয়া, অথবা ইশ ভুনে ইন ঢাকা। তারপর খেলা করা হচ্ছে স্পিলেন, SPEALN, স্পিলেন, স্পিলেন মানে খেলা করা বা টু প্লে। লেয়ানেন মানে শেখা, আপনারা ডয়েচ লেয়ানেন করতেছেন মানে জার্মান ভাষা শিখতেছেন, তাহলে এটা হবে ইশ লেয়ানে ডয়েচ, ইশ লেয়ানে ডয়েচ, DEUTS ডয়েচ। তাহলে এই যে লেয়ানেনের এনটা বাদ চলে যাবে, আমরা বলছিলাম ইশের সাথে এন বাদ চলে যায়, তাহলে লেয়ানে থেকে হয়ে গেল কি লেয়ানে, ইশ লেয়ানে ডয়েচ, আমি জার্মান শিখি বা শিখছি। কখেন, কখেন মানে হচ্ছে রান্না করা বা টু কুক। স্প্রেশন, স্প্রেশন হচ্ছে টু স্পিক বা কথা বলা। ফটোগ্রাফিয়ারেন মানে ফটোগ্রাফি, ছবি তোলা। টানসেন, টানসেন মানে হচ্ছে নাচা। সুইমেন সাঁতার কাটা। মাখেন মানে করা বা টু ডু, কোনো কিছু করা। নুটিয়ারেন মানে নোট করা, আপনারা হয়তো ক্লাসের সময় গ্রামার বা কিছু ইম্পর্টেন্ট কথা নোট করে রাখতে পারেন, তো এটা হচ্ছে নুটিয়ারেন। ফ্রাগেন মানে প্রশ্ন করা, আজকে আমাদের ফ্রাগেন উন্ড আনভর্টেন সেশন থাকবে একটা, মানে প্রশ্ন উত্তর। ফ্রাগেন হচ্ছে প্রশ্ন করা, আনভর্টেন হচ্ছে উত্তর দেওয়া। আর শ্রাইবেন মানে হচ্ছে লিখা, তাহলে আমি যে লিখতেছি ওইটা হচ্ছে শ্রাইবেন। তাহলে এই ছিল আমাদের ফার্স্ট চ্যাপ্টারের কমন ভার্বগুলা। ওই ভার্বের লিস্ট আলাদা করে দিব, ওই ভার্বগুলার কোন কোন সাবজেক্টের সাথে কি ফর্ম হয় এটাকে ভার্ব কনজুগেশন বলে। ওইটারও শীট আছে আমাদের, প্রায় 140টার মতো ভার্বের শীট, এরকম কনজুগেশনের শীটও দিয়ে দেওয়া আছে গুগলে, আপনারা ভর্তি হলে অ্যাক্সেস পেয়ে যাবেন। তো এগুলো ভালো করে শিখতে পারবেন, সবকিছু শীট করা আছে অলরেডি, আপনারা খুব সহজে এগুলো শিখে নিতে পারবেন ইনশাল্লাহ। তো মোটামুটি এই হচ্ছে আমার ডেমো ক্লাস। এখন কিছু কথা বলি, দেন আপনাদের থেকে কিছু প্রশ্ন নিব। তো ফার্স্টে জার্মান ভিসা টাইপ নিয়ে বলছিলাম, বাট এক্সপ্লেন করব না। সেনজেন ভিসা ওটা ট্যুরিস্ট ভিসা, এইটা নিয়ে কথা বলার নাই, কারণ আপনারা কেউ 3 মাসের কম সময় থাকতে জার্মানিতে আসতে চান না, আপনারা অবশ্যই বেশি সময় নিয়ে আসতে চান। তো সেনজেন ভিসাটা, ট্যুরিস্ট ভিসাটা আমরা ডিসকাশনের বাইরে।
যারা স্টুডেন্ট ভিসায় আসতে চান তাদের জন্য অনেক অপশন আছে। তারা ব্যাচেলর আসতে পারেন, মাস্টার্সে আসতে পারেন, অথবা তারা এখানে ডুয়েল স্টাডিতে আসতে পারেন, অথবা হাউস বিল্ডিং এ আসতে পারেন পড়াশোনার জন্য। তো স্টুডেন্ট ভিসা তো বাংলাদেশের অবস্থা জানেন, জার্মান এম্বাসিতে প্রায় 2.5 বছরের মতো ওয়েটিং পিরিয়ড চলতেছে। তো এটা ভালো একটা অপশন না। তো যারা হাউস বিল্ডিং করতে আসছেন, এইটা হাউস বিল্ডিং হয়ে গেলে আপনার আর ভিসা হইতে 2 মাসের মতো লাগবে সর্বোচ্চ। অথবা ডুয়েল স্টাডি, এটা নিয়ে একদিন বিস্তৃত আলোচনা করার টপিক এটা। ডুয়েল স্টাডিটা হাউস বিল্ডিং এর মতোই, হাউস বিল্ডিং এ যেমন ডিপ্লোমা টাইপের বা ভোকেশনাল ট্রেনিং টাইপের পড়াশোনা, আর ডুয়েল স্টাডিটা হচ্ছে সিমিলারলি আপনাকে পে করবে কোম্পানি, কিন্তু এটা হচ্ছে ইউনিভার্সিটি লেভেলের পড়াশোনা। ডিরেক্ট ইউনিভার্সিটিতে আপনার পড়তে হবে আর ফ্রি টাইমে কোম্পানিতে এসে কাজ করতে হবে। তো হাউস বিল্ডিং এর পড়াশোনাটা একটু সহজ, ইজি। আর ডুয়েল স্টাডির পড়াশোনাটা ইউনিভার্সিটি লেভেলের, ব্যাচেলর অথবা মাস্টার্স। তো ডুয়েল স্টাডি তো আপনি ব্যাচেলর মাস্টার্স করতে পারেন। তো তারপর আছে ফ্যামিলি রিউনিয়ন ভিসা, যারা আপনার স্পাউস জার্মানিতে হাজব্যান্ড বা ওয়াইফ আছেন তাদের সাথে আসার জন্য, তাদের ডিপেন্ডেন্ট হয়ে আসার জন্য ফ্যামিলি রিউনিয়ন ভিসাতে অ্যাপ্লাই করতে পারেন। অপরচুনিটি কার্ড হচ্ছে জার্মানিতে এসে চাকরি খোঁজার জন্য যে ভিসাটা, ওইটা আপনাদের কিছু রিকোয়ারমেন্ট ফুলফিল করলে আপনি অপরচুনিটি কার্ড অ্যাপ্লাই করলে জার্মানিতে 1 বছরের ভিসা নিয়ে আসতে পারেন। ওই ভিসার মধ্যে যদি আপনি জব একটা হয়ে যায়, দেন আপনি জার্মানিতে ওয়ার্ক ভিসায় চলে যেতে পারবেন। আর এমপ্লয়মেন্ট ভিসা তো হচ্ছে আপনি ডিরেক্ট বাংলাদেশ থেকে জব নিয়ে আসবেন। তো এমপ্লয়মেন্ট ভিসা ক্যাটাগরি হচ্ছে 3টা। আপনি স্কিলড জব, যেগুলো একটা, ধরেন আমি কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করলাম, আমি একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ডেভেলপার হিসেবে একটা জব পাইলাম, ওই জবে ডিরেক্ট কাজ করতে আসলাম। অথবা আপনি হাউস বিল্ডিং এ আসতে পারেন, আপনি জার্মানিতে কোনো একটা কোম্পানিতে হাউস বিল্ডিং মানে ট্রেনিং, হাউস বিল্ডিং এর ইংলিশ হচ্ছে ট্রেনিং। তো আপনি ট্রেনিং করতে আসবেন, সাথে পড়াশোনা করবেন ওইটা, অথবা ডুয়েল স্টাডি, যেটা এই 3গুলা ভিসাতে এমপ্লয়মেন্ট ভিসার ক্যাটাগরিতে পড়ে। তো কোন ভিসার জন্য আমার লেভেল দরকার জার্মান ভাষার? আপনি যদি স্টুডেন্ট, নর্মাল স্টুডেন্ট ভিসায় ইংলিশ কোনো কোর্সে আসেন, তাহলে তো আপনার জার্মান ভাষা জানার দরকারই নাই। আপনি আইএলটিএস করে বা টুফেল বা জিআরই এগুলা করে আসতে পারেন। আপনি যদি জার্মান ভাষা যেই ব্যাচেলর মাস্টার্স আছে ওইগুলাতে অ্যাপ্লাই করেন, তাহলে তো জার্মান ভাষা B2 লেভেল পর্যন্ত করতে হবে। তো অনেক সবাই আমরা স্টুডেন্ট ভিসায় আসলে ইংরেজিতেই আসি, তো এখানে জার্মান ভাষাটা তেমন একটা প্রায়োরিটি না। দেন ফ্যামিলি রিউনিয়ন ভিসা, যারা স্টুডেন্ট জার্মানিতে আছেন তাদের ওয়াইফ বা হাজব্যান্ডকে আনবেন, তাদের জন্য অ্যাটলিস্ট A1 জার্মান লেভেল লাগবে। আর যাদের জব স্পাউস জার্মানিতে জব করতেছেন তাদের জন্য আর ল্যাঙ্গুয়েজ লাগে না। এই রিকোয়ারমেন্টটা গত বছর থেকেই উঠাই দিছে। আগে ব্লু কার্ড ছাড়া ল্যাঙ্গুয়েজ শিখে আসতে হতো, এখন যে কোনো নর্মাল জব থাকলেই আর ল্যাঙ্গুয়েজ শিখা লাগে না স্পাউস ভিসায়। তো আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যদি ইংরেজিতে স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে আপনাকে শুধুমাত্র A1 লেভেলটা লাগবে, আর নয়তো আপনার জার্মান ভাষা লাগবে না। অপরচুনিটি কার্ডের কথা বলি, এইটার নিয়ে আমার ভিডিও আছে বা ভিডিও করব, প্ল্যান আছে, ডিসকাস করব। আপনারা যারা কেউ হয়তো অপরচুনিটি কার্ডে অ্যাপ্লাই করে থাকবেন। শরীফুল ইসলাম ভাই, আপনি কি অপরচুনিটি কার্ডে অ্যাপ্লাই করবেন নাকি? আপনি মেসেজ করতে পারেন, মাইকে অফ এই সমস্যা থাকলে মেসেজে রিপ্লাই দিব। তো অপরচুনিটি কার্ড নিয়ে একদিন ডিসকাস করব, ক্লাসে ডিসকাস করবো না। তো ওইটাতে আপনার যে স্কোরিং সিস্টেম আছে, ওইটাতে ফুল 6 পয়েন্ট পাওয়ার জন্য আপনার মিনিমাম বা ম্যান্ডেটরি A1 লেভেল লাগবে ডয়েচ, অথবা ইংরেজি B2 লাগবে। তো আপনি যদি ইংরেজি আইএলটিএস থাকে তাহলে আপনার আর ডয়েচটার দরকার নাই। বাট আপনি জার্মানিতে আসার পর তো চাকরি খোঁজার জন্য আসবেন, তো জার্মান ভাষায় দক্ষতা না থাকলে আপনি চাকরি তো পাইতে কষ্ট হবে। তো 1 বছরের ভিতরে চাকরি পাইতে গেলে আপনার অবশ্যই ফ্লুয়েন্ট জার্মানটা লাগবে। সেম জিনিসটা খাটে হচ্ছে হাউস বিল্ডিং এর ক্ষেত্রে। যারা হাউস বিল্ডিং করতে আসবেন, হাউস বিল্ডিং গুলো হয় জার্মান ভাষায়। তো আপনাকে আগে অ্যাপ্লাই করতে হবে, দেন আপনাকে ইন্টারভিউতে, আপনার যদি সিভি পছন্দ হয় ওদের আপনাকে ইন্টারভিউতে কল করবে, করলে আপনাকে আধা ঘন্টা বা 20 মিনিট বা 40 মিনিটের ইন্টারভিউ দিতে হবে ডয়েচে। তো তখন আপনার একটা ফ্লুয়েন্ট জার্মান ভাষার দক্ষতা লাগবে, ওইটার জন্য আপনাকে জার্মান ভাষা শিখতে হবে। সিমিলারলি আপনি যদি জব বিষয় জব পেয়ে আসেন তাহলে তো আপনার লাগবে না, কিন্তু জব খুঁজতে গেলে আপনার অবশ্যই ফ্লুয়েন্ট জার্মান লাগবে। আর ডুয়েল স্টাডি গুলা জার্মান ভাষায় হয়, ওইগুলাতে মিনিমাম B2 লেভেলের জার্মান লাগবে। তো এখানে প্রশ্ন হচ্ছে ম্যাক্সিমাম জনই আছেন হাউস বিল্ডিং এর জন্য, তো তাদের জন্য জার্মান ভাষাটা কতটুকু লাগবে আমি এটা বলি। এখানে জিনিস হচ্ছে দুইটা রিকোয়ারমেন্ট। একটা হচ্ছে ফার্স্টে আপনি হাউস বিল্ডিং এ তো আবেদন করবেন, ওইখানে তো আর এম্বাসি ইনভলভ না। আপনি জার্মান কোনো কোম্পানিতে হাউস বিল্ডিং এ অ্যাপ্লাই করবেন, তাহলে এই যে কোম্পানি তাদের নিজেদের কিছু রিকোয়ারমেন্ট আছে। তো ধরেন আপনি এখানে অ্যাপ্লাই করে হাউস বিল্ডিং পেয়ে গেলেন, তারপর তো আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তাহলে ভিসার জন্য তো এম্বাসিতে অ্যাপ্লাই করবেন। বাংলাদেশে এম্বাসি হচ্ছে ঢাকায়, তো এম্বাসির একটা রিকোয়ারমেন্ট। তো কোম্পানির রিকোয়ারমেন্টে আপনি যদি হাউস বিল্ডিং এর জব সার্কুলার গুলা দেখেন, তাহলে দেখবেন যে জার্মান ভাষার কথা বলা নাই, বা কোন লেভেল লাগবে ওইরকম কোন লেভেলের কথা বলা নাই। এটা কি BA2 নাকি B1 না B2 বলা থাকতে পারে। আপনার গুড কমিউনিকেশন স্কিল, অথবা আপনি যে ইন্টারভিউ দিবেন ওই ইন্টারভিউতে তারা আপনার জার্মান ভাষাটা চেক করে নিবে যে আপনি কথা বলতে পারতেছেন কিনা, বুঝতেছেন, মানে আপনার ভাষার লেভেলটা
ওইরকম পর্যাপ্ত কিনা। তো আমাদের রিকমেন্ডেশন হচ্ছে আপনি যদি ডয়েচে ইন্টারভিউ দিতে চান তাহলে অবশ্যই ফ্লুয়েন্ট জার্মানটা জানা লাগবে, আর ওই ফ্লুয়েন্ট জার্মানের লেভেলটা অ্যাটলিস্ট B1 লেভেল পর্যন্ত আমরা ধরি, কারণ হচ্ছে A1 আর A2 হচ্ছে খুবই বেসিক লেভেল, বেসিক জিনিস শেখাবে, ওইখানে ফ্লুয়েন্ট কথা বলতে পারবেন না বা ওইরকম লেভেলের কথাও আসবে না, গ্রামারও নাই। B1 লেভেল থেকে আমাদের ইন্টারমিডিয়েট লেভেল শুরু হয়, মানে ফ্লুয়েন্টলি আপনি কথা বলতে পারেন। তো আমাদের সাজেশন হচ্ছে আপনি অ্যাটলিস্ট B1 লেভেল পর্যন্ত, এটা বাধ্যতামূলক না। আউসবিল্ডিং পাইতে বা আউসবিল্ডিং আবেদন করতে ভাষা সার্টিফিকেট বাধ্যতামূলক না, এটা আমি বলে রাখলাম। আপনাদেরকে ক্লাসে দেখাই দিব, আমি ডিরেক্ট স্ক্রিন শেয়ার করে এমবাসির সাইটগুলো বা কিছু আউসবিল্ডিং কিভাবে অ্যাপ্লাই করে ওগুলো দেখাই দেবো। আমার ভিডিও আছে আমাদের ফেসবুক পেজে অথবা ইউটিউবেও পাবেন, আউসবিল্ডিং A to Z নামে 2টা ভিডিও আছে, খুব ডিটেলসে কথা বলছি, ওইখানগুলো দেখতে পারেন। তো এই হচ্ছে আপনার আউসবিল্ডিং, ধরেন আপনি আউসবিল্ডিং পেয়ে গেলেন, এখন হচ্ছে এমবাসির রিকোয়ারমেন্ট। এমবাসির রিকোয়ারমেন্ট হচ্ছে যে কোনো নর্মাল আউসবিল্ডিং এর জন্য সার্টিফিকেট লাগবে A2, আর মেডিকেল যেই জবগুলো ওইগুলোর জন্য সার্টিফিকেট লাগবে B1। তো আপনি যদি মেডিকেল সেকশনে না যেতে চান, অন্য যে কোনো হাউস বিল্ডিং হয়, তাহলে আপনি A2 সার্টিফিকেটই আপনার জন্য এনাফ। তো আপনি A2 লেভেলেই যদি পাস করেন আর এইটুক দিয়ে যদি ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন, তাহলে কোম্পানিতে ওটুক দিয়ে কিন্তু এনাফ হবে। যদি আপনার স্পিকিংটা ভালো হয় বা আপনি খুব ভালোভাবে A2টা শেষ করেন, তাহলে ওটুক দিয়ে খুব ভালোভাবে করতে পারেন। তবে রিকমেন্ডেশন থাকবে হচ্ছে B1 পর্যন্ত, কারণ হচ্ছে জার্মানিতে আসলে আপনি তো এখানেই এই ভাষায় পড়াশোনা করবেন, এখানেই সেটেল হবেন, আবার এখানকার সিটিজেনশিপ বা পার্মানেন্ট রেসিডেন্সিপ পাইতে গেলেও B1 সার্টিফিকেট লাগে। তো ওইটা যদি আপনি আগে থেকে করেন আপনার জন্য প্লাস পয়েন্ট, আপনার জীবনটা একটু সহজ হলো, তাই না? ভাই হ্যালো, হ্যাঁ জি ভাই বলেন। আমি কুয়েত থেকে A1 A2 পাস করছি, এখন হচ্ছে B1 আমাদের ঈদ পর থেকে ক্লাস। আমি কি এখনই হাউস বিল্ডিং এর মানে অ্যাপ্লিকেশন শুরু করে দেবো নাকি B1 শেষ করে শুরু করবো? সেটা আপনার ইচ্ছা। আপনি যদি মনে করেন, আপনি যদি কনফিডেন্ট হন যে আমি এখন অ্যাপ্লাই করলে আমি আধা ঘন্টা ইন্টারভিউ দিতে পারবো জার্মান ভাষায়, তাহলে অ্যাপ্লাই করে দেন। স্পিকিং আমার হচ্ছে 25-এ A2 তে 23 আসছিল। পরীক্ষায় আসা আর প্র্যাকটিক্যালি আসাটা ভিন্ন। পরীক্ষায় পাশ করা আর আসলে ভাষা পড়াটা ডিফারেন্ট জিনিস। পরীক্ষায় আপনি পরীক্ষার প্যাটার্নে পড়লে এমনিতেই পাশ করা যায়, ওর পারাটার থেকে হাফ আপনি বাদ দিয়ে দিলে আপনি যতটুক থাকে ওটুক দিয়ে আপনি পরীক্ষায় পাশ করতে পারবেন। এটা আমার আর কি, কারণ হচ্ছে আপনি আমরা এগুলো প্র্যাকটিস করি না, মক টেস্ট দিয়ে আমরা জানি যে পরীক্ষা কি রকম আসবে, ওগুলো ভালো করে প্র্যাকটিস করে যায়, এর জন্য পেরে যায়। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু সিচুয়েশন চেঞ্জ হতে পারে। আপনাকে এখন জিজ্ঞেস করলো যে আপনি আমাদের এই জবে কেন অ্যাপ্লাই করলেন, বা আপনার সিচুয়েশন একরকম, জবের সিচুয়েশন একরকম, সে আরেকটা প্রশ্ন করলো। এই প্রশ্ন তো আপনার এই পরীক্ষায় যে গুতের পরীক্ষায় বা আমাদের যে ক্লাস ওই পরীক্ষায় সেম থাকতে নাও পারে, তখন আপনি আপনার নিজের মতো বানায় উত্তর দিতে হবে, তাই না? তো সিচুয়েশন ভিন্ন, পরীক্ষাটা ভিন্ন। এইবার হচ্ছে আমাদের গোয়েতে 120 জন একটু পরীক্ষা দিচ্ছে, এর মধ্যে হচ্ছে আমরা 7 জন পাস করছি। মানে B1 ব্যাচটা গোয়েতে হইতেছে না, এই জন্য হচ্ছে আমি গোয়েতের একটা টিচারের কাছে মানে ইনভলভ হয়েছি। ঈদের পর থেকে আমরা B1 শুরু করবো, যেহেতু গোয়েতে ব্যাচ হইতেছে না, 12 জন না হলে ব্যাচ হয় না। হ্যাঁ হতে পারে, কারণ ডিমান্ড কম তো B1 আর B2 ডিমান্ড কম, কারণ হচ্ছে অনেকে ওই পর্যন্ত যায় না, অনেকে শুরু থেকেই ঝরে পড়ে, অনেকে ডিসিশন চেঞ্জ হয়ে যায়, যার মনে, বা অনেকে A2 দিয়েই কাভার করতে পারতেছে। তো আপনি যদি A2 খুব ভালোভাবে পড়েন বা A2 এর যে স্পিকিং আপনি খুব ভালোভাবে চর্চা করেন, ওটুক দিয়ে কিন্তু হাউস বিল্ডিং পাওয়া যায়। আর জার্মান এম্বাসির তো রিকোয়ারমেন্ট হচ্ছে A2 বেসিক, মেডিকেল সেকশন ছাড়া বাকি সবগুলো হাউস বিল্ডিং এর জন্য। তো ওটুক হইলো, এটা ডিপেন্ড করে আপনার উপর। এখন আপনি কতটুকু স্পিকিং পারেন, কতটুকু আপনার আমার হচ্ছে আমি নার্সিং এ হচ্ছে চাইছিলাম, এজন্য হচ্ছে B1 করতে হইতেছে। তো এগুলো নিয়ে একটু পরে বলতেছি ভাইয়া, আমাদের কোশ্চেন আনসার সেশন আছে। আমি জাস্ট আমার স্লাইডগুলো বা আমি যেগুলো আপনাদেরকে বলবো ওইগুলো একটু শেষ করে নেই, তারপর আমি ইনশাল্লাহ উত্তর দিব আপনাদের যতটুকু পারি। তো এই ছিল আমাদের ক্যাটাগরিগুলা, বা আপনাদের এখন আপনি কোন ফিল্ডে অ্যাপ্লাই করবেন, আপনার কতটুক ভাষা প্রয়োজন, এটা আপনারা নিজেরা ডিসাইড করে নেবেন। আমাদের সাথে কথা বলে আমরা রিকমেন্ড করতে পারবো যে এটুক পর্যন্ত আপনি ভাষা শিখেন। তো অনেকগুলা আছে জিনিস আছে, আপনার কোন সময় কোনটুকু লাগতে পারে কি, ওগুলো আপনি চেক করে নিতে পারেন নেট থেকে, অথবা জার্মান এম্বাসির ওয়েবসাইটে খুব ডিটেলসে সবকিছু বলা থাকে। তারপর হাউস বিল্ডিং এর সার্কুলারগুলোতে বলা থাকে যে আপনার কি রিকোয়ারমেন্ট থাকতে পারে। তো এই হচ্ছে ভাষার নিয়ে কথা। লাস্টে কিছু কথা বলি আমাদের সাথে আপনাদের পথযাত্রা নিয়ে। ধরেন আপনি আমাদের একটা কোর্সে ভর্তি হলেন, A1 কোর্সে। তো আমরা বলে থাকি যে আমাদের কোর্সের মধ্যে যারা ভর্তি হবেন তাদেরকে আমরা সব ধরনের তথ্য এবং গাইডলাইন দিয়ে সহযোগিতা করব। ওইটা হচ্ছে আমাদের প্রমিস আপনাদের প্রতি, আর ওইটা হচ্ছে ফ্রি। মানে যত ভার্বালি বা মৌখিকভাবে যত হেল্প করা যায়, যেমন কিভাবে আবেদন করবেন, আপনার প্রস্তুতি কিরকম হওয়া দরকার, কোনটার জন্য কি দরকার, বা আপনি যত ধরনের তথ্য বা প্রসেস জানার ইচ্ছা, ওইগুলো আমাদের ক্লাসগুলো 2 ঘন্টা করে
পরে হয় এবং প্রতি ক্লাসের পরই আমি একটা কোশ্চেন আনসারিং সেশন রাখি 10-15 মিনিট, 20 মিনিট বা আধা ঘন্টা, অনেক সময় 40 মিনিটও চলে যায়, ডিপেন্ড করে আপনাদের টপিকের উপর আর আমার ফ্রি টাইমের উপর। তো আপনারা যদি নিজেরা একটু ইন্টারনেটের উপরে আপনাদের স্কিল থাকে বা কিভাবে অ্যাপ্লাই করা লাগে অনলাইনে, ওইটা যদি আপনি নিজে করতে পারেন তাহলে আমাদের ফুল গাইডলাইন্সে আপনারা বাকি সব কাজ করতে পারবেন ইনশাল্লাহ। সবকিছু একদম প্র্যাকটিক্যালি দেখাই দিতে পারবো সময় থাকলে, কারণ আমি ক্লাসে এরকম দেখাইও থাকি যে আপনি কোনটা কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন ইনফরমেশনটা কোথায় পাবেন। যেহেতু আমি 5.5 বছর ধরে জার্মানিতে আছি আর ইনশাল্লাহ এই বছর আমার সিটিজেনশিপও হয়ে যাবে, জার্মানিতে আবেদন করব। তো একটা ভালো অভিজ্ঞতা আছে আমাদের জার্মান ভিসা প্রসেস বা সবকিছু নিয়ে, এটা সেটাই। আর তার পাশাপাশি আমাদের আছে, পেইড সার্ভিস আছে কিছু। ধরেন আপনি হাউস বিল্ডিং এর জন্য অ্যাপ্লাই করবেন, আপনি কিছুই পারেন না বা আপনার আবেদনগুলো আমরা করে দিতে হবে, তো এই ধরনের পেইড সার্ভিসও আমাদের আছে। তার পাশে আপনি A1 কোর্সটা শেষ করে A2 কোর্সে ভর্তি হতে পারবেন। আমাদের A1 থেকে A2 কোর্সের মাঝখানে গ্যাপ 1 থেকে 2 সপ্তাহ থাকে। তো এই মাসে আমাদের এপ্রিলে 2টা ব্যাচ শুরু হবে। A1টা শুরু হবে 6 তারিখ থেকে আর A2টা শুরু হবে হচ্ছে 20 তারিখ থেকে। তো আপনারা যারা কন্টিনিউয়াসলি আমাদের সাথে ক্লাস করতে পারেন, তো আপনারা B1 লেভেল পর্যন্ত করতে পারেন। তো আমি B2 সার্টিফাইড, আমি B1 পর্যন্ত ক্লাস করাবো আর কি। আমার সার্টিফিকেশন আপনারা ক্লাসে পাবেন, ক্লাসে দেখাই দিব যদি ওইরকমটা দেখতে চান। আর সবগুলা বেশি দেখাই থাকি আমি। এমনিতে ক্লাসের আগে বা কোর্সে ভর্তি হওয়ার আগে দেখাই না, এটা আসলে অনেকে যে জিজ্ঞেস করেন আপনার সার্টিফিকেশন দেখান, তো এটা সম্মানজনক মনে করি না বলে দেখ। তো আমাদের সাথে ভর্তি হলে ইনশাল্লাহ আমি আমার এক্সপিরিয়েন্স গুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি যতটুক জানি বা যতটুক বুঝি এবং যতটুকু না জানলেও ওইটার ওয়েটা আপনাদেরকে বের করে দিতে পারবো যে কোন সময় কি সিচুয়েশন। আর আশা করি ওটুকুই আপনাদের জন্য এনাফ হবে এবং সম্পূর্ণ গাইডলাইনটা আপনারা পেয়ে যাবেন। তো এইটা হবে আমাদের সাথে আপনাদের পথযাত্রা। তো এইটুকে বলার ছিল আজকে আর বেশি কথা বাড়াবো না। আপনাদের থেকে 10-15 মিনিট কিছু প্রশ্নের উত্তর নিব। আমাদের ডেমো ক্লাসটা রেকর্ড হবে এবং ফেসবুক পেজেও দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, তো আপনারা দেখে নিতে পারেন। আর আমাদের ভর্তি চলবে হচ্ছে 6 এপ্রিল পর্যন্ত এবং সিট খালি থাকা পর্যন্ত। আমাদের সিট লিমিটেড থাকবে, তো 25 জন নিব সর্বোচ্চ অনলাইন ক্লাস। এর ভিতরে আপনারা যারা ভর্তি হয়ে নিতে চান আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বা ফেসবুকেও মেসেজ দিতে পারেন ভর্তি প্রসেস জানার জন্য। আর বাকি যত ইনফরমেশন বা তথ্য জানার আছে বা আপনাদের কোশ্চেন থাকলে আমাকে মেসেজ করতে পারেন, আমি যতটুক পারি ততটুক আনসার দেওয়ার চেষ্টা করব। তো আপনাদের থেকে এখন কিছু প্রশ্ন নেব। আমি এখন বাজে 5:40 বাজে আমার এখানে, আপনার এখানে 10:40 বাজে, 11টা পর্যন্ত আমি আসি। তো 20 মিনিট আপনাদের কোশ্চেন আছে। আপনাদের যে কোনো ধরনের কোশ্চেন থাকলে রিলেটেড কোশ্চেন করবেন কাইন্ডলি আমাদের কোর্সের সম্পর্কে বা ইয়া সম্পর্কে। আর চাইলে একটু ক্যারিয়ার রিলেটেডও প্রশ্ন করতে পারেন, একটু সংক্ষেপে করবেন, অন্যদের একটু সুযোগ দিয়ে দিবেন। জি ভাই, শাহরিয়ার ভাই, শরীফুল ভাই। প্রথম কথা, আমি একটু অফলাইন হয়ে গেছিলাম। আমি ওই যে আপনার যে বিস্তারিত প্রোগ্রামটা, হ্যাঁ, যে কবে থেকে কোর্স শুরু হবে বা আপনার টোটাল যে ডিটেলসটা কোর্স ফি বা A to Z বা আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করব, এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেন। হ্যাঁ, আমার নেট প্রবলেম ছিল, আমি এই কারণে আপনার সাথে একটু আগে আমি জয়েন ছিলাম না। আমার সাথে যোগাযোগ করতে পারবেন হচ্ছে আমাদের স্কুলের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ফেসবুক পেজে ঢুকলে পাবেন। জার্মান স্কুল বাংলা লিখে সার্চ দিবেন, ফেসবুক পেজে ঢুকলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন বা আমাদের যে কোনো একটা পোস্টারেই দেখবেন নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন। ওইখানে মেসেজ করলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন, কল দিতে পারবেন, মেসেজ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। কোর্সটা হচ্ছে 1.5 মাসের ইন্টেন্সিভ কোর্স, সপ্তাহে 3টা করে ক্লাস হবে। কোর্স ফি হচ্ছে 6,000 টাকা। আর হচ্ছে আমাদের ক্লাসগুলো হবে রাত 8টা বা 8:30টায়, 2 ঘন্টার ক্লাস। কোর্স মেটেরিয়াল সবকিছু গুগল ড্রাইভে দেওয়া হবে। আর আমাদের কমিউনিকেশনের জন্য হোয়াটসঅ্যাপটা ইউজ করব, ক্লাসের জন্য আমরা জুম ইউজ করব। ঠিক আছে? ওকে ওকে। আমার বেসিকলি আমি জার্মান ABCD বা 1-2 এগুলো আমার কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। হ্যাঁ, তারপর A1টা আপনার কথা অনুযায়ী মোটামুটি আমার ক্লাসটা ভালোই লাগলো। আমি ডিসকাসটা করে আমি আপনার সাথে টোটালি জয়েন করতে চাচ্ছি। ইনশাল্লাহ ভাই, দেখা হবে ইনশাল্লাহ। রাতুল দাস ভাই। আচ্ছা ভাই, আমার পছন্দ এই যে B1 পাওয়ার সম্ভাবনা কতটুকু বা চান্স কেমন? হাউস বিল্ডিং পাওয়ার সম্ভাবনা বলতেছেন? তো A1টা আচ্ছা আপনার আমার কথা অনুযায়ী পছন্দ মোটামুটি আমার কতটুকু বা চান্স কেমন?
হাউস বিল্ডিং পাওয়ার সম্ভাবনার জি জি। কথা আমি বলি, এখানে জার্মানিতে প্রায় 300+ জব ক্যাটাগরি আছে হাউস বিল্ডিং এর। ধরেন আপনি ইলেকট্রনিক হিসেবে কাজ করলেন, অথবা আপনি সেলস রিপ্রেজেন্টেটিভ, অথবা আপনি ব্যাংক কাউফমান বলতে ব্যাংক ক্লার্ক, অথবা আপনি হইতে পারেন ফ্যাকওয়াইফার মানে সেলস রিপ্রেজেন্টেটিভ। তো এরকম আরো শত শত ক্যাটাগরি আছে। এখন ডিপেন্ড করে যে আপনি কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতেছেন। এখন আপনার যদি কেরিয়ারের ফিল্ডের ফোকাস যদি এক দুইটাই হয়, তাহলে ওই এক দুইটা ফিল্ডে আপনাকে কম্পিটিশন করতে হবে। আর আপনার যদি এরকম ফ্লেক্সিবল হয় যে আমি যে কোনো একটা ফিল্ডে জব পাইলে হয়, আমার জার্মানি যাওয়াটা হচ্ছে মেইন পার্ট, তাহলে আপনি খুব ইজি। কারণ হচ্ছে এখানে ফ্যাকওয়াইফারি বা তা ব্যাংক অফ মান বা ব্যাংক অফ ফ্রাও এই ধরনের জবগুলোতে হাজার হাজার হাউস বিল্ডিং নেই এক একটা কোম্পানি। আমি এগুলা আমার হাউস বিল্ডিং ভিডিওটাতে দেখাইছি, আপনারা চাইলে লিঙ্কও দিতে পারি, আপনাকে পার্সোনালি মেসেজ করেন, ওইখানে আমি ডিটেলস বলছি, ভিডিওতে দেখাইছি। তো ওই দেখা যায় যে কাউফল্যান্ড বা নেটু বা এরকম বড় বড় সুপার শপ গুলা যে আছে, ওগুলাতে 2500, 3000, 4000 করে হাউস বিল্ডিং স্টুডেন্ট নেয়। তো আপনি যদি একটু ফ্লেক্সিবল হন আর ভাষার উপর দক্ষতাটা একটু ভালো থাকে, তাহলে খুব ইজিলি হাউস বিল্ডিং ম্যানেজ করা যায়। অনেকে শুধু নার্সিং নার্সিং বলে, নার্সিং তো হচ্ছে জাস্ট মেডিকেল সেকশনে একটু অ্যাভেলেবিলিটিটা বেশি এর জন্য, কিন্তু আপনি যদি ফ্লেক্সিবল হন তাহলে খুব ইজিলি একটা ফিল্ডে হাউস বিল্ডিং পাওয়া যায়। সো আশা করি যদি ওইভাবে ট্রাই করেন অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। ভাই আমার একটা কোশ্চেন ছিল। জি, ভাই আমার কোশ্চেনটা হচ্ছে হাউস বিল্ডিং পাওয়ার ক্ষেত্রে কি স্টাডি গ্যাপের কোনো সমস্যা বাধা হয়ে দাঁড়ায় কিনা? হাউস বিল্ডিং এর রিকোয়ারমেন্ট হচ্ছে, হাউস বিল্ডিং এর এজ লিমিট হচ্ছে 34 পর্যন্ত, মানে নট 35 অ্যান্ড মোর, মানে 35 অথবা তার বেশি না। এটা আমি আপনাদের এই জার্মান এম্বাসির ওয়েবসাইটে কিন্তু আছে, এগুলো আপনাদেরকে দেখাই দিতে পারবো চাইলে। তো 34 পর্যন্ত। আর হাউস বিল্ডিং এর লেভেলটা আমি বলি কটুক। জার্মান এডুকেশন সিস্টেমে 3 ধরনের হাই স্কুল থাকে, রিয়াল শুলে, তারপর গ্রুন্ডশুলে, আর হচ্ছে রিয়াল শুলে, তারপর হাউপশুলে, আর হচ্ছে গিমনোজিয়াম, 3টা। তো যারা গিমনোজিয়ামে পড়ে তারা হচ্ছে 12 বছর পর্যন্ত পড়াশোনা করে ইউনিভার্সিটিতে যায়। আর যারা রিয়াল শুলে বা হাউপশুলেতে পড়ে তারা 9 বছর অথবা 10 বছর মানে 9 অথবা 10 ক্লাস পরে দেন হাউস বিল্ডিং এ যায়। তো জার্মানির 50% স্টুডেন্ট শুরু থেকে হাউস বিল্ডিং এ চলে যায়। তো হাউস বিল্ডিং অনেকে জিজ্ঞেস করেন হাউস বিল্ডিং কি কখনো অফ হয়ে যাবে? আসলে হাউস অফ হবে না জীবনেও, কারণ হচ্ছে এটা তাদের জার্মান এডুকেশন সিস্টেমই। এখন তারা যদি হাউস বিল্ডিং অফ করে দেয় তাহলে 50% স্টুডেন্টকে তারা কি দিবে, তাই না? এগুলো আমাদের ক্লাসে আমরা ডিসকাস করব। তো এই 50% স্টুডেন্ট স্কুল পাস করার পরে যে স্কুল লিভিং সার্টিফিকেট, বা আমরা জার্মানি বাংলাতে যেটা এসএসসি বলে, স্কুল সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট, ওইটা শেষ করার পর তারা হাউস বিল্ডিং এ করে। তাহলে 9 থেকে 10 বছর পড়াশোনা করার পর তারা হাউস বিল্ডিং এ ঢুকে। তো এটা হচ্ছে হাউস বিল্ডিং এর লেভেলটা, ব্যাচেলরের নিচে। কিন্তু স্কুল যে আমরা কলেজ লাইফে যে পড়াশোনাটা, ওইটাই হচ্ছে হাউস বিল্ডিংটা। আর এখানকার হাউস বিল্ডিং গুলো হচ্ছে প্র্যাকটিক্যাল, কোম্পানিতে আপনার কাজ করতে হবে, কাজের পাশাপাশি আপনার স্টাডি করতে হবে, শিখতে হবে ওই কাজের সম্পর্কে, মানে প্র্যাকটিক্যাল স্টাডি আর কি সেটা। তো আপনার প্রশ্নটা যেন কি ছিল, বলতে গিয়ে ভুলে গেছি। যে স্টাডি গ্যাপ বা স্টাডি গ্যাপ, স্টাডি গ্যাপ, হ্যাঁ। তো আপনার যেহেতু রিকোয়ারমেন্ট হচ্ছে 34 বছর পর্যন্ত, অবশ্যই এই মাইক্রোফোন দেন ভাই। তো অবশ্যই এই 34 বছরে আপনার স্টাডি গ্যাপ থাকবে, যেহেতু এটার হাই লিমিট হচ্ছে 34 বছর। তাহলে আপনি 9 থেকে 10 পর্যন্ত পড়তে গেলে কত বছর লাগে? সর্বোচ্চ 16-17 বছর লাগে। তাহলে এই যে মাঝখানের রেঞ্জটা, ওইটা তো তারা ডিক্লেয়ার করেই দিছে যে এখানে স্টাডি গ্যাপ থাকবে, বুঝেন নাই? তো এই স্টাডি গ্যাপটা আসলে কোনো ম্যাটার না, কারণ হাউস বিল্ডিং এর পড়াশোনা খুব ইজি এবং ওরা এটা কেয়ার করে না যে আপনার স্টাডি গ্যাপ আছে না। আপনি বেসিক রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। ভাই ধরেন ইংলিশ গ্রামার অতটা বুঝি না, আমার কি দ্বারা কি জার্মান ভাষা শেখা সম্ভব? হ্যাঁ, ভাষা তো আলাদা। আপনি যে আমি বাংলাতে পড়াবো, তো আপনি বাংলা পারলে তো জার্মান ভাষা শিখতে পারবেনই, বাংলাতে বোঝাবো। আমাদের মিডিয়াম অফ ইনস্ট্রাকশন হচ্ছে বাংলা, বাংলাতে আমাদের স্কুলের নাম জার্মান স্কুল বাংলা। তো আমরা বাংলাতে জার্মান ভাষায় শিখাবো। ইংলিশটার সাথে সাথে মাঝে মধ্যে আপনাদেরকে আরেকটু এডিশনাল ইনফরমেশন দেওয়ার জন্য বলি, তো যারা ইংলিশ ভালো পারে তারা যেন সহজেই বুঝতে পারে। কিন্তু আমার সব কন্টেন্ট, আমার কথা বলা, বোঝানো সবকিছু বাংলাতেই থাকবে। তো আপনি বাংলা পারলে জার্মানটা শিখতে পারবেন ইনশাল্লাহ, ইংলিশ না পারলে হবে। আর আমার সবকিছু, সব স্লাইড, সবকিছুতে অর্থই আমি বাংলাতে দিয়ে দিব। আমি একটা মেসেজ আসছে, মেসেজটা পড়িয়ে এক ভাই জিজ্ঞেস করছেন এসএসসি 2016, শরীফুল ইসলাম ভাই আপনার বয়স কত? 34 পর্যন্ত আবেদন করা যায়। তো আপনি যেহেতু এইচএসসি করা আছে 2018-তে, তাহলে স্টাডি গ্যাপটা কোনো সমস্যা হবে না আশা করি। 25 বছর কোনো ম্যাটার না, আপনি অনেক ইয়াং, আরো 10 বছর অ্যাপ্লাই করতে পারবেন হাউস বিল্ডিং ইনশাল্লাহ।
তো ভাষাটা ভালো করে শিখবেন। আর এর ভিতরে যদি কোনো জব করে থাকেন 2018 থেকে এখন পর্যন্ত যদি জব করে থাকেন, তাহলে জবের যেই সার্টিফিকেট গুলা, জব এক্সপেরিয়েন্স গুলো, ওইগুলো রাখবেন, তাহলে এডিশনাল বেনিফিট পাবেন। অ্যাপ্লাই করার সময় তারা যখন সিলেক্ট করবে, ধরেন 10 জনকে নিবে, অ্যাপ্লাই করছে 100 জন, তাহলে অবশ্যই এখানে একটা মেরিট লিস্টে তারা ইয়ে করবে, শর্ট লিস্ট করবে। তো ওইখানে আপনারা যত বেশি ল্যাঙ্গুয়েজ পারবেন, যত জব এক্সপিরিয়েন্স থাকবে, যত ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস থাকবে বা রেজাল্ট ভালো হবে, সবকিছু মিলেই তো ডিপেন্ড করে। কোনো একটা কারণে কিন্তু আপনাকে নেয় না, অনেক কিছু বিবেচনায় আপনাকে শর্ট লিস্ট করে। তো ওই দিক দিয়ে আপনারা যারা স্টাডি গ্যাপ আছে, স্টাডি গ্যাপের ভিতরে যদি জব করে থাকেন, তাহলে ওইটা আপনাদেরকে আলাদা সহযোগিতা করবে আউসবিলং পেতে ইজিলি। ভাই কথা কি শোনা যায়? আমার কথা কি হ্যাঁ শোনা যাচ্ছে ভাই? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ ভাই, ফোন অফ করে আবার অন করলাম। আমি জানতে চাচ্ছিলাম যে আপনারা আমাদেরকে ভাষা শেখাবেন। আপনাদের কাছ থেকে তো আমরা অনেক কিছু আশা করে মানে এখানে জয়েন হয়েছি, যে আপনাদের কাছে ভাষা শিখবো। আপনারা যেহেতু জার্মানে থাকেন, সিটিজেন হচ্ছেন, তো আপনাদের কাছে আর কি কি হেল্প পাবো? হাউস বিল্ডিংটা তো পাওয়া এত ইজি ব্যাপার না, এই জন্য সেটাই। ওখানকার সার্কুলার গুলো দেখতে হবে বা আবেদন করতে হবে। আর হ্যাঁ এখানে এক্স্যাক্টলি। তো আসলে সিটার বাটপারে ভরা ভাইয়া। আসলে এজেন্সি গুলা টাকা নিয়ে রাখা অগ্রিম, আবার অনেক টাকা চায়। আর আপনাদের মাধ্যমে আমরা সরাসরি নিজেরা আবেদন করলে কত টাকা কেমনে খরচ হবে, এগুলা না জেনে তো আসলে ভাই ভাষা শিখেও কোনো লাভ হবে না। হুম। এটা তাহলে যদি একটু বুঝিয়ে বলতেন তাহলে সবারই আমার মনে হয় উপকার হতো। আপনি এজেন্সিতে যাবেন কি জন্য? আপনি যদি নিজে একটু ইন্টারনেটের স্কিল থাকে, আপনি নিজেই তো সবকিছু অ্যাপ্লাই করতে পারবেন। তো এজেন্সিতে যাওয়ার কথা আর কি, হাউস বিল্ডিং তো কোনো টাকা পয়সা লাগে না। তো যেই জিনিস অ্যাপ্লিকেশন ফি বা ভেরিফিকেশন বা কেনুং যেগুলো আছে, প্রি অ্যাপ্রুভাল, ওগুলোর জন্য কিছু ফি আছে, ওই ফি গুলো বাদে তো আপনার হাউস বিল্ডিং কোনো টাকা লাগতেছে না। আর আপনি ল্যাঙ্গুয়েজ শিখতে আর ভিসা প্রসেসিং এর জন্য ভিসা ফি হচ্ছে 75 ইউরো না কত, 9,000 টাকা। আপনি ল্যাঙ্গুয়েজ শিখতে আর এক্সাম দিতে যত টাকা লাগে, আর বাকি টাকা লাগতেও পারে নাও লাগতে পারে। কারণ হচ্ছে কোম্পানি যখন হাউস বিল্ডিং দিয়ে দিবে, অনেক সময় বলে যে তো আপনার বাংলাদেশি সার্টিফিকেট গুলা জার্মান সার্টিফিকেটে কনভার্ট করেন, তো ওইটার জন্য জার্মান একটা ইনস্টিটিউট আছে, ওদের একটা ফি আছে, ওই ফিটা আপনার দিতে হবে। দেন অনেক সময় আবার বলে যে ভিসা আবেদনটা আরো দ্রুত করার জন্য একটা প্রি অ্যাপ্রুভাল নামের একটা ইয়ে আছে, যে আপনি যদি হাউস বিল্ডিং কন্ট্রাক্ট বা জব কন্ট্রাক্টটা পেয়ে যান, ওই জব কন্ট্রাক্টটা জার্মান একটা ইনস্টিটিউট আছে, গভর্নমেন্ট ফেডারেল এজেন্সি বলে, জব এজেন্সি বলে, জব সেন্টার বলে, এটাকে ডয়েচে বলে হচ্ছে বুন্ডেস আগেন্টুয়া ফর আরবাইট। তো ওদের এখানে আবার অ্যাপ্লাই করতে হয়। তো এদের একটা অ্যাপ্লিকেশন ফি, এই দুইটা অ্যাপ্লিকেশন ফি বাদে আর তো কোনো অ্যাপ্লিকেশন ফি নাই। তো আপনি যদি সব নিজে করতে পারেন, আমি তো গাইডলাইন দিব এই ক্লাসে, আমি টোটাল সবকিছু বলে দিব, দেখাই দিব কিভাবে করবেন। অলরেডি আমার ভিডিও আছে, ওগুলো দেখলো নিজে বুঝে যাবেন। তো আপনার যদি নিজের স্কিল থাকে যে আমি কম্পিউটার আমার ডকুমেন্টটা তৈরি করবো, আমার সিভিটা তৈরি করতে পারি, আমি কিভাবে আবেদন করবো, এটার জন্য কভার লেটার আমি লিখতে পারবো, তাহলে বাকি সব তো খালি একটা ইন্টারনেট কানেকশন লাগবে, একটা কম্পিউটার লাগবে, ইন্টারনেটে জাস্ট সব আপলোড করবেন, আবেদন করবেন। যখন হয়ে যাবে অনলাইনে আপনি ইন্টারভিউ দিবেন, হয়ে গেলে জাস্ট ভিসার জন্য আবেদন করবেন, 1-1.5 লাখ টাকার মধ্যে সব শেষ। তো আপনি এজেন্সির কাছে যাবেন, তো আপনি নিজে প্রতারিত হতে যাবেন যে ওরকম এজেন্সির কাছে গেলে। আর আমি পার্সোনালি হেল্প করি, যেটা আমাদের যে হাউস বিল্ডিং প্যাকেজটা আছে, সেটা হচ্ছে আমি যে শুধুমাত্র স্টুডেন্টদেরকে এই সার্ভিসটা দিয়ে থাকি আর কি। কারণ হচ্ছে আমি একা পার্সন, আমি এজেন্সি চালাইও না বা আমার ওইরকম সময় সুযোগও নাই। তো যারা আমাদের স্টুডেন্ট, তারা পড়াশোনার পর যদি হাউস বিল্ডিং আমার কাছ থেকে হেল্প চায়, তাহলে আমরা ওই রকম হেল্পটা করি। বা যারা আমার স্টুডেন্টরা, স্পাউস ভিসায় হোক, অপরচুনিটি হোক বা এমপ্লয়মেন্ট ভিসা, ওইটাই হেল্প করি। তো আপনি ওগুলা কাউকে টাকা দেওয়ার আগে অবশ্যই ওইভাবে যাচাই বাছাই করে নিবেন যে তার কাছ থেকে আপনি প্রতারিত হবেন কি হবেন না, এটা আপনার উপর নির্ভর করে। আর এমনিতে ক্লাসে আমি সব প্রতারিত হওয়ার গাইডলাইন, সম্ভাবনা 100%, কারণ 100টা এজেন্সি থাকলে 100টাই অগ্রিম টাকা নেয়। এখানে জিনিসটা এজেন্সিতে মানুষ প্রতারিত ভাই হয় শোনা যায়? হ্যাঁ, এজেন্সিতে প্রতারিত হয় এই কারণেই যে আপনার নিজের বেসিক নলেজটা বা আপনার নিজের আগে ফান্ডামেন্টাল বেসিক নলেজটা নাই, এই প্রসেসিং এর কোন জায়গায় কি খরচ, ওইটা যারা এমন নাই তারাই যে প্রতারিত হয়। তো আপনি যদি জানতেন যে এই জায়গায় একটুক টাকা লাগে, এই জায়গায় একটুক টাকা লাগে, তাহলে আপনি তাকে দিতে গেলে যে সে আমারটা করে দিবে, তাকে আমি একটা ফি দিলাম, বাট এক্সট্রা যে টাকাটা সে নিতেছে ওইটা তো ঠিক হচ্ছে না। কারণ ওইটা এখন আপনি যদি ওই নলেজটা আপনার থাকতো বা আপনি যদি ওই রকম রিসার্চ করে আগে থেকে জেনে বুঝে যাইতেন, এখন তো ইন্টারনেটের যুগ, ফেসবুকে অ্যাভেলেবেল গ্রুপ আছে, সব ইনফরমেশন আছে, ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে, এগুলা করার টিউটোরিয়াল দেখতে পারেন। তো আপনি এগুলা দেখে নিজে নিজেই করতে পারেন, আপনার এজেন্সিতে যাওয়ারই দরকার নাই। তারপরে যদি আপনি মনে করেন যে আপনার লাগবে না, তাহলে পারবেন না আপনি, তাহলে আপনি ওইরকম কারো কাছে যান যে আপনাকে লিগ্যাল ওয়েতে বা আসলেই আপনাকে সবকিছু ক্লিয়ারলি ট্রান্সপারেন্ট ওয়েতে বুঝাই দিয়ে দেন করাবে। তো এটা আপনার উপর নির্ভর করে। আর এটা করতে পারলে আপনি ভাষা শিখলে বাকিটুকু আপনার যোগ্যতা। ভাই ওই আপনি বললেন যে A1 A2 আর B1 এটা লাগবে হাউস বিল্ডিং এর জন্য, কিন্তু ওখানে রিকমেন্ডেড আছে A1 আর A2। কিন্তু আপনি আরেকটা কথা বললেন যে এই মানে
হাউস বিল্ডিং আবেদন করার জন্য আমাদের কোন পর্যন্ত শিখতে হবে, এর মধ্যে আমরা আবেদন করতে পারবো? হ্যাঁ, এটার উত্তরটা আমি ডিটেলস দিলাম। এমবাসি ফেস করার জন্য আপনি হয়তো ওই সময় শুনেন নাই বা নেট ফোনটা ডিস্টার্ব অফ ছিল। করছিলাম, হ্যাঁ, তো ওইটা বলছিলাম যে এমবাসি রিকোয়ারমেন্ট হচ্ছে হাউস আমার বিল্ডিং ফোনটা এর অফ জন্য করে ফেলছিলাম, মানে ভয়েস যাচ্ছিল না হচ্ছে আপনাদের কাছে। A2 অথবা B1, মেডিকেলের জন্য B1, এটা হচ্ছে এমবাসি রিকোয়ারমেন্ট। যে এমবাসির ওয়েবসাইটে আপনি ঢুকলে পাবেন ভোকেশনাল ট্রেনিং জার্মান এমবাসি ঢাকা লিখে গুগল সার্চ করলে পাবেন, ওইখানে রিকোয়ারমেন্ট গুলো দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে যে নর্মাল যে হাউস বিল্ডিং গুলো ওইটার জন্য সার্টিফিকেট লাগবে, ভাষার সার্টিফিকেট লাগবে A2, আর যদি এটা মেডিকেল সেকশনে হয় তাহলে B1। এটা হচ্ছে এমবাসি রিকোয়ারমেন্ট। আর কোম্পানির রিকোয়ারমেন্ট হচ্ছে আপনি মেডিকেল সেকশনে হাউস বিল্ডিং গুলো দেখলে দেখবেন যে নার্সিং বা নার্সিং স্পেশালিস্ট ওই ধরনের ইয়াতে কোম্পানি নিজেই বলে দেয় B2 লাগবে। তো যদি কোম্পানি বলে দেয় তাহলে তো এটা পেতে গেলে আপনার অবশ্যই এটা লাগবে। এছাড়া কোনো হাউস বিল্ডিং এর ল্যাঙ্গুয়েজ কোয়ালিফিকেশন দেওয়া থাকে না। তো ওইটার জন্য এখন আপনি ফ্লুয়েন্টলি কোন লেভেলে গেলে কথা বলতে পারবেন এটা আপনার উপর নির্ভর করে। না, বলেন। আমি জানতে চাচ্ছিলাম যে মানে আপনাদের এখানে ভাষা শিখতে কোর্স ধরেন 3টা কোর্স, আমি A1 বা A2 করার পরে হাউস বিল্ডিং এর জন্য আবেদন করতে পারবো কিনা? আপনি A2 কমপ্লিট করার পর আমি কি এটাই তো বললাম মানে আপনাকে, শিখতে আপনার তো আগে ফান্ডামেন্টাল নলেজটা বা সার্টিফিকেশনটা লাগবে, তাই না? তো আপনি যেহেতু ওইটার রিকোয়ারমেন্ট নাই ওইভাবে, তো ওই রিকোয়ারমেন্টটা কতটুক হইলে বা আমি কতটুক শিখার পর আমি অ্যাপ্লাই করতে পারবো, তো এটা ডিপেন্ড করে আপনার উপর যে আপনি কতটুক লেভেল শেষ করার পর আপনি ফ্লুয়েন্টলি জার্মান ভাষায় কথা বলতে পারবেন। কারণ হচ্ছে হাউস বিল্ডিং এ তো আপনার ইন্টারভিউ দিতে হবে ডয়েচে, তো ডয়েচে ইন্টারভিউ দিতে গেলে আপনি তো জানেন ইন্টারভিউগুলো কি রকম হয়। তো ওইখানে ফ্লুয়েন্টলি জার্মান ভাষায় কথা বলতে গেলে আপনার লেভেল কতটুক লাগবে, ওইটার রিকমেন্ডেশন হচ্ছে আমাদের B1 থাকাটা ভালো। A2 দিয়েও পারা যায়, বাট A2তে আপনার ইন্টেন্সিভ A2 বা পড়াশোনা যদি করেন মনে হয় ভাই আপনাকে খুব বোঝাতে ভালোভাবে। পারিনি। আমি বললাম তো আপনাদের কাছ থেকে তো করবো, 3টাই করব, কিন্তু মানে এই কোর্স চলাকালীন এখানে প্রসেস হতে তো সময় লাগে। এই জন্য আমরা ধরেন A2 শেখার পরে দেখা গেল আগে যদি আবেদন করা যায় তাহলে আবেদন করে রাখলাম আপনাদের মাধ্যমে, তো আপনি আবেদন করলেন, B1 পর্যন্ত কোর্স শেষ হয়ে গেল, এর মধ্যে এমবাসি ফেস তো আপনি এর মাঝখান দিয়ে আবেদন করার কথা জানতে বলতেছেন, চাচ্ছিলাম। কিন্তু আপনি যদি না পেরে আবেদন করেন পরে রিজেক্ট হয়ে লাভ আছে? হ্যাঁ হ্যাঁ, কারণ আপনি ভাই সার্টিফিকেশন না থাকলে অনেক সময় 3 বছরের জন্য কোম্পানি রিজেক্ট করে দেয়, ঠিক আছে? তার কারণে হচ্ছে আমি একটু পাস করার পর হচ্ছে আমি আবেদন করি নাই। কোম্পানি অনেকগুলো আছে ভাষা বলে না, কিন্তু কিছু কিছু কোম্পানি আছে ওরা ভাষা বইলা দেয় B1 বা B2। তো এটা সার্কুলারেই থাকবে আপনার বাসা লাগবে কি লাগবে না, কিন্তু আপনি যদি ইন্টারভিউ দেওয়ার সময় আপনি যে কিছুই না পারেন তখন তো সে আপনার প্রতি অবশ্যই বিরক্ত হবে, তো আপনাকে রিজেক্ট করবে অথবা ব্লক লিস্ট, অথবা এখানকার কোম্পানিগুলো কোম্পানি টু কোম্পানি ভেরি করে, এগুলো ফিক্সড কিছু না, কোম্পানি টু কোম্পানি ভেরি করে। বড় বড় কোম্পানিগুলো দেখা যায় যে একবার 1 বছর একজনকে রিজেক্ট করলে ওই বছর আবার তাকে আর নেয় না, ব্লক লিস্টেড করে রাখে বা ব্ল্যাক লিস্টেড করে রাখে। কারণ হচ্ছে একবার সে রিজেক্ট করছে তাকে আবার আমার আরেক পরবর্তী অ্যাপ্লিকেশনে যাচাই করে তো লাভ নাই। তো এগুলো আছে কোম্পানি টু কোম্পানি ভেরি করে। তো আপনি যদি ভাষায় আপনি সময় বাঁচানোর কথা বলতে গিয়ে আপনি যদি বলেন যে আমি B1 পর্যন্ত করবো, কিন্তু A2তে যদি অ্যাপ্লাই করে দিই যেহেতু ওয়েটিং পিরিয়ড বা এরকম প্রসেসিং, তো আপনি না পেরে ডিরেক্ট অ্যাপ্লাই করে দিলেন এবং ইন্টারভিউতে আপনাকে কল করলো, আপনি কথাই বলতে পারলেন না, আপনাকে রিজেক্ট করে দিল, তো খালি খালি লসের দরকার আছে, সময় নষ্টের। তো আপনি যখন নিজেকে কনফিডেন্ট মনে করবেন যে এখন আমি পারবো, তখন আপনি অ্যাপ্লাই করেন। আর সার্টিফিকেট সহ অ্যাপ্লাই করলে কতদিন সময় লাগবে বলতেছি ভাই, তো সার্টিফিকেট সহ অ্যাপ্লাই করাটা হচ্ছে আমি এই যে আগে বললাম যে আপনার জব এক্সপিরিয়েন্স, আপনার স্টাডি, আপনার সার্টিফিকেট সবকিছু নিয়ে অ্যাপ্লাই করাটা বেটার। কারণ হচ্ছে কম্পিটিশনের মধ্যে আপনাকে আগেই লাগবে, তো সার্টিফিকেশনটা থাকাটা বেটার আর কি। মানে আপনি যে পারেন ওইটা অলরেডি আপনি প্রুফ করতেছেন, তার পাশাপাশি আপনি সব করতেছেন, তো ওইটা আর আমাদের কোর্সগুলো হচ্ছে A1 1.5 মাস, A2 1.5 মাস আর B1 2 মাস। তাহলে প্রতিটার আপনি যদি 2 মাস করে ধরেন তাহলে 6 মাসে হয়ে যাওয়ার কথা, ঠিক আছে? জি ভাইয়া, এখন ক্লিয়ার হলাম। জি ভাই, আমার জন্য দোয়া করবেন। একটু শেষ করলাম, B1 যেন হচ্ছে জুনের মধ্যে বের হইতে পারি। আচ্ছা ভাই, আপনি A1 এর ডেমো ক্লাসে আসলেন একটু শেষ করে? আরে না ভাই, আমার আপনার অ্যাড গুলা হচ্ছে ঘুরতেছিল, পরে বললাম তাহলে একটু ঢুকি ভাইয়ের সাথে একটু কথা বলি। আচ্ছা ঠিক আছে, কথা বলে কেমন লাগলো? হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা, ইনশাল্লাহ কথা হবে। আর কারো কোনো প্রশ্ন আছে? নয়তো আমরা শেষ করে দিব, 11টা বেজে যাচ্ছে, অনেক রাত হয়ে গেছে আপনাদের এখানে। আব্দুল্লাহ আল রিহাদ ভাই, আপনার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, একজন মেসেজ করছিলেন ডুয়েল স্টাডি ওয়েটিং পিরিয়ড কত? ডুয়েল স্টাডি গুলা সেম হাউস বিল্ডিং এর মতো কোম্পানি তাদের প্রোভাইড করে, তো হাউস বিল্ডিং এর যে প্রসেসিং ডুয়েল স্টাডি সেম প্রসেসিং। যদি আপনার কন্ট্রাক্ট হয়ে যায় দেন আপনি এমপ্লয়েড ভিসা ক্যাটাগরি যেটা আছে ওইটাতে অ্যাপ্লাই করে দিলে আপনার কোনো ওয়েটিং পিরিয়ড নাই, 1-2 মাসের ভিতরে ভিসা হয়ে যাবে ইনশাল্লাহ।
তাহলে ডুয়েল স্টাডি এগুলা হচ্ছে হাউস বিল্ডিং এর মতোই পেইড, আপনাকে স্যালারি দিবে মান্থলি। তো স্যালারি দেওয়া মানে হচ্ছে আপনাকে একটা জব কন্ট্রাক্ট দিবে, স্টাডি কন্ট্রাক্ট, ওই কন্ট্রাক্ট দিয়ে এমপ্লয়মেন্ট ভিসা অ্যাপ্লাই করবেন, তাহলে এখানে আর ওয়েটিং পিরিয়ড থাকবে না। আরেকটা জিনিস ভাই, এটা হচ্ছে যারা প্রথমে A1 শুরু করে না, আমিও যখন শুরু করছিলাম অনেক প্রশ্ন ছিল, কিন্তু হচ্ছে যখন ল্যাঙ্গুয়েজটা মানে রানিং চলতেছে, আস্তে আস্তে আমরা নিজেরাই অনেক কিছু জানা শুরু করছি। এখন মোটামুটি দেখা গেছে যে আমরা 70 থেকে 80% এখন জানি। জি, বিষয়টা এরকমই ঘটে, প্রথম অবস্থায় অনেক প্রশ্ন থাকে, কিন্তু হচ্ছে যখন A1 পার হইব, A2 পার হইব, তখন নিজেরাই অনেক কিছু জানা যায়। এই হলো বিষয়টা। সেটাই। আর আমাদের ক্লাসেও আমরা এগুলো নিয়ে ডিসকাস করব, আমি আমার এক্সপিরিয়েন্স বা সব প্রসেসিং নিয়ে কথা বলবো, তখন তো অনেক সময় পাবো আপনাদের সাথে কথা বলার, তখন আস্তে আস্তে সবকিছু অটোমেটিক জেনে যাবেন। এবং পরে এজেন্সি ছাড়া দেখবেন নিজেই, যদি আপনার একটু স্কিল কম্পিউটার স্কিল থাকে, তাহলে আপনি নিজে নিজেই সবকিছু করতে পারবেন ইনশাল্লাহ। কোনো ধরনের প্রতারণার শিকার হতে হবে না, কোনো এক্সট্রা টাকাও লাগবে না, সবকিছুই করতে পারবেন আশা করি। ধন্যবাদ ভাই, কথা বলে ভালো লাগলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না ভাইয়া, ধন্যবাদ, অনেক ভালো লাগলো আপনার সাথে ক্লাস করে একটা সময়। জি, কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করবেন, কোনো কিছু জানার থাকলে মেসেজ করবেন, ইনশাল্লাহ যত তাড়াতাড়ি পারি রেসপন্স করার চেষ্টা করবো। তো পেজে অনেক আপডেট তো পাই, আর আজকে তো সরাসরি ডিসকাস করলেন, ভালো লাগছে। জি, ইনশাল্লাহ কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আব্দুল্লাহ রিয়াদ ভাই, ধন্যবাদ আপনাকেও থাকার জন্য, আসার জন্য, আপনাদের আগ্রহের জন্য অনেক ধন্যবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ, আশা করি কথা হবে ইনশাল্লাহ। আর 6 তারিখ পর্যন্ত আমাদের ভর্তি চলবে, তো তার আগে আগে আপনারা যারা আগ্রহী বা ভালো লাগছে ক্লাস, বা আপনাদের এরকম আপনারা চাচ্ছেন এই আমাদের সাথে জার্মান স্কুল বাংলায় কোর্স করতে, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। অপরচুনিটি কার্ডের জন্য জার্মান ল্যাঙ্গুয়েজ লেভেল কত লাগবে, আপনারা অপরচুনিটি কার্ডের যে রিকোয়ারমেন্ট ওইটা দেখবেন। আপনি যদি বেসিক রিকোয়ারমেন্ট 6 পয়েন্টের যে রিকোয়ারমেন্ট, অথবা আপনার ইউনিভার্সিটি গ্রাজুয়েশন যদি থাকে, তাহলে তো আর ওই 6 পয়েন্ট লাগে না। তখন একটা ম্যান্ডেটরি একটা বেসিক রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে জার্মান A1 অথবা ইংলিশ B2। এখন আপনার যদি আইএলস থাকে, আব্দুল মুত্তালিব ভাই, আপনার যদি আইএলস থাকে 6 বা B2 লেভেলে, তাহলে তো জার্মান ভাষা লাগতেছে না। আর যদি আইএলস না থাকে, তাহলে আপনি জার্মান A1 লাগবে। এটা হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট, তার পাশাপাশি ব্লক অ্যাকাউন্ট লাগবে। তো এই দুইটা হচ্ছে বেসিক রিকোয়ারমেন্ট। তার পাশাপাশি আপনার যদি ইউনিভার্সিটি গ্রাজুয়েশন থাকে, তাহলে তো আপনি সবে 6 পয়েন্ট ম্যাচ করতেছেন, ওই ক্যাটাগরিতে যাওয়া লাগতেছে না। তো আপনি যদি বেসিক রিকোয়ারমেন্ট ফিল আপ করেন, তাহলে আপনার জার্মান অপরচুনিটি কার্ড পেয়ে যাবেন। কিন্তু কথা হচ্ছে, জার্মানিতে আসার পরে যে 1 বছরে আপনি জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবেন না, যদি না শিখেন, তাহলে কি জার্মানিতে জব পাবেন? কারণ আপনি তো 1 বছরে জব সার্চিং ভিসা নিয়ে আসবেন, অপরচুনিটি কার্ড তো হচ্ছে জব সার্চিং ভিসা। তো আপনাকে অবশ্যই ফ্লুয়েন্ট জার্মান লাগবে জার্মানিতে একটা জব ম্যানেজ করতে। এই জন্য আমাদের রিকমেন্ডেশন হচ্ছে আপনি অন্তত B1টা শিখেন, বা ফ্লুয়েন্টলি কথা বলার জন্য যতটুক জার্মান লাগে ততটুক শিখেন। তো ওইটা ইন্টারমিডিয়েট লেভেল B1 থেকে শুরু হয়, B1 আর B2 হচ্ছে ইন্টারমিডিয়েট লেভেল। তো রিকমেন্ডেশন থাকবে যে আপনি B1 পর্যন্ত শিখেন, তাহলে আপনার জন্য ভালো। তাহলে জার্মানিতে আসার পর আপনার আর 1 বছরের মধ্যে সময়টা ভাষা শিখে নষ্ট করা লাগলো না। কারণ হচ্ছে আপনি যা বাংলাদেশে তো অপরচুনিটি কার্ডের জন্য 6 থেকে 8 মাসের ওয়েটিং পিরিয়ড আছে সব প্রসেসিং এর জন্য। এর ভিতরে যদি সময়টা কাজে লাগান, তাহলে জার্মানিতে এসে 1 বছরে আপনি পুরো সময়টা যা ভাষা শিখার দিকে না দিয়ে আপনি জব সার্চিং এর দিকে দিতে পারবেন। তাহলে আপনার পসিবিলিটি বেশি থাকলো, বা ইজিলি আপনি জবটা পেয়ে গেলেন। এখানে যারা আমরা পড়াশোনা করি জার্মানিতে, পড়াশোনা করার পরও জব পেতে গেলে আমাদের জার্মান ভাষা শিখা লাগে, কারণ এরা ভাষা ছাড়া কোনো দেশেই তো আপনি কাজ করতে পারেন। আমি বাংলাদেশে কথা বলেন, আপনি কোন একটা কোম্পানিতে এমপ্লয়ি নিবেন, সে বাংলা বুঝলো না, তাহলে আপনি তাকে দিয়ে কি কাজ করাবেন, তাই না? তো ভাষা লাগবেই, ভাষা আপনার জার্মানিতে আসলে লাগবে। এজন্য যতটুক পারেন বাংলাদেশ থেকে ভাষাটা শিখে আসেন। আব্দুল মুত্তালিব ভাই, আপনি প্রশ্ন উত্তর পাইছেন? থ্যাংকস এগেইন, আপনাদেরকেও থ্যাংকস। ঠিক আছে, তাহলে ভাই সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ কথা হবে, দেখা হবে। আর কোনো কোয়েরি থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা অলওয়েজ অ্যাভেলেবল থাকবো হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে। আপনার চাইলে ইমেলও করতে পারেন, আর আমার অফিস টাইম বাদে আমাকে কলও করতে পারেন, বা আগে একটু নক দিবেন যদি কল করার ইচ্ছে থাকে, তাহলে নক দিয়ে আমি ফ্রি টাইমটা বললে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।